2008 সালে আমি মিলান কুন্ডেরার এক বই অনুবাদ করছিলাম, সেটা সম্ভবত বাংলা ভাষায় মিলান কুন্ডেরার প্রথম অনুবাদ, দি আনবিয়ারেবল লাইটনেস অফ বিং। তো ওই বইয়ের একদম প্রথম অনুচ্ছেদেই ছিল ইটার্নাল রিকারেন্স বলে একটা আইডিয়া, যে আইডিয়াটা বেসিক্যালি ফ্রেডরিক নিটশের। তো সেই ফ্রেডরিক নিটশের কথা ওই বইতে আরও এক জায়গায় ছিল, সেখানে ছিল যে মেন্টাল ব্রেকডাউনের পরে সে ঘোড়ার গলা ধরে কান্না করতেছে। সো আইডিয়াটা আমার খুব ফ্যাসিনেটিং লাগছিল, কারণ ঘোড়া আমার খুব ভালো লাগার একটা প্রাণী। তো সম্প্রতি আমি যখন ডিটাচমেন্ট টু ডিপার্চার বইটা লেখা শুরু করলাম, সেখানে আবার ফ্রেডরিক নিটশেকে আমার মনে পড়লো এই 16 বছর পরে। ফ্রেডরিক নিটশের মাঝখানে অনেক বইটই পড়ছিলাম, কিন্তু সেগুলো আসলে কিছু মনে ছিল না। বিশেষ করে জরাথুস্ট্র বললেন বইটা তো আমার অনেক ফেভারিট। এবং ওই বই লিখতে গিয়ে আমি যখনই আমার কোনো উদ্ভট আইডিয়া মাথায় আসছে, লাইক ইন্ডিয়ার রেলে 5 বছর ধরে ঘুরবে একটা ছেলে, সেই ছেলে হচ্ছে নাজিউর রহমান নাইম। তো নাইম বেসিক্যালি একজন রাইটার, কিন্তু ওর জীবনযাপন একটা মিস্টিসিজম ব্যাপার আছে, যদিও আমার ধারণাও আসলে মিস্টিসিজমের এখনও প্রক্রিয়া আছে, কিন্তু স্টিল দেখা যাক। তো ও দেখা যাচ্ছে যে ও নানা ধরনের ব্যক্তিত্ব নিয়েও বানায়, ফেসবুক এই ইউটিউবে কন্টেন্ট বানায়। মাঝখানে দেখলাম যে নিটশে নিয়েও কন্টেন্ট বানাচ্ছে। তখন মনে হলো যে নিটশেকে নিয়ে এই যে আমি আবার নতুন করে পড়লাম এবং আবার আমার মনে পড়লো, এবং বই লিখতে গিয়ে নাইমকে মনে পড়তেছে, সব মিলে ফ্রেডরিক নিটশের সাথে আলাপ করার জন্য নাইম একজন গুরুত্বপূর্ণ এবং ভাইরাল ক্যারেক্টার হলেও হতে পারে। তো সেই জায়গা থেকে ওকে আজকে ডাকলাম। ডাকার পরে তারপর কি হলো সেটাই এখন শুরু করা যেতে পারে। তো নাইম, তুমি বলতেছিলে যে ঘোড়ার গলা ধরে কান্নার যে গল্পটা আমি তোমার বললাম, যে আমি ওটা পরে খুব ফ্যাসিনেটেড হয়েছিলাম। এটা আসলে মিথ। এটা যে মিথ, এটা তুমি কেমনি শিওর হলে? এটা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটির এক পর্যায়ে তখন আমার কাছে দেখলাম যে, কারণ এটাও আমি নিজেও জানতাম যে 1889 সালে নিটশে যখন মেন্টাল ব্রেকডাউনের আগে তিনি যখন ওই ইটালির তুরিনে থাকেন, তুরিন শহরটাতে, তখন আর কি একটা ঘোড়াকে দেখে যে একজন চাবুক মারতেছে, তো তখন সে তড়িঘড়ি করে ওখানে যে ঘোড়ার গলা জড়ায় ধরে, তারপরে তার ব্রেকডাউনটা হয়ে যায়। তো এটা আসলে মানে অনেকগুলো রুমার ছড়াইছে ওই ভিডিওতে, যেটা বললো আর কি এটা একটা মিথ একটা। আর মানে সবাই আর কি যে জিনিসটা জানে সব জায়গায় এরকমই পোর্ট্রে করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে ওইটা হয় নাই, এমনি ব্রেকডাউন হয়েছে কোনো মানে নর্মালভাবেই, কিন্তু ওই মিথটা আর কি রিউমার ছড়ায় গেছে আর ঘোড়ার সাথে। আর ঘোড়ার সাথে নিটশের আর একটা সম্পর্ক আছে, সেটা হলো নিটশের যখন তার যখন যুবক বয়সে যখন ছিল, তখন নিটশের ভিতরে একটা ন্যাশনালিজম একটা ভাইব ছিল, জার্মান ন্যাশনালিজম যেটা বলে। তো তখন ওই থ্রুতে তিনি যুদ্ধে জয়েন করে। তো যুদ্ধে জয়েন করার পরে তিনি ওই ঘোড়াতেই আর কি ঘোড়া থেকে পরেই তার ইনজুরিটা হয়। তো ওইটার সাথে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু এটার ব্যাপারটা আসলে ওই পরে আমি জানতে পারলাম যে এটা একটা মিথ। অনেক রেফারেন্স দেওয়া হয়েছিল, আমি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম আর কি একটা চ্যানেলের, সেও আর কি ফিলোসফিক্যাল ব্যাপারগুলো নিয়েই করে, বিশেষ করে নিটশের নিয়ে তার অনেকগুলো ভিডিও আছে। তো ওই এটার মাধ্যমে আর কি জানতে পারলাম যে এটা মিথ। কিন্তু ইউটিউবের ভিডিও আসলে কতটুকু বিশ্বাসযোগ্য, তার এইটার কোনো সুস্পষ্ট বইয়ের রেফারেন্স দিয়ে সে বলছে? কারণ মিলান কুন্ডেরার বইতেও তো এটা আছে, এবং আমি নিটশের এই ঘটনাটা আরও একটা দুটা বইতে পড়ছিলাম। সে যখন এটা বলছে, সে যে মিথ বলছে, মিথের ইয়েতে সপক্ষে তার কোনো রেফারেন্স পাইছিলাম? সে অনেকগুলো রেফারেন্স দিল আর কি, এখন আমার ওটা মনে পড়তেছে না যে আসলে কোন রেফারেন্স দিছে। তো আমার কাছে মনে হয় যে এটা মিথ হোক বা মানে নর্মাল ঘটনা হোক, আমার কাছে মানে ব্যাপারটা ইন্টারেস্টিং এইটাই হলো আসলে, মানে ওইটার ভিতরে একটা ভাইব কাজ করে, এনার্জি কাজ করে। তো এই হিসাবে তো ওইটা নেওয়াই যায়, এখন এটা ফ্যাকচুয়াল হোক আর নন ফ্যাকচুয়াল ব্যাপার হোক। আচ্ছা, সো ফ্রেডরিক নিটশের কথা ওটাই বলা হয় যে গত শতাব্দীর সবচেয়ে দুর্বোধ্য এবং সবচেয়ে মিস ইন্টারপ্রিটেড দার্শনিক। সো এই স্টেটমেন্টের আসলে কারণটা কি? মানে আমার তো নিটশেকে বেশ ইন্টারেস্টিং লাগে, এবং আমার বিশেষ করে আমি যখন জরাথুস্ট্র বললেন বইটা পড়লাম, ওইটার পরবর্তীতে বেশ কিছু আইডিয়া, যখন আমি মৌনতা ক্লাব বইটা লিখলাম, তুমি দেখবে যে মৌনতা ক্লাবের কিছু কিছু আইডিয়ার সাথে নিটশের কিছু কিছু আর্গুমেন্টের কিন্তু কোইনসাইড করে। সো সে মিস ইন্টারপ্রিটেড কেন বলে, আর দুর্বোধ্যই বা কেন? তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে নিটশের মানে দুর্বোধ্যতার একটা মেইন রিজন হলো যে তিনি একটা প্যাসেজে, মানে নর্মালি হয় কি যে একাডেমিকভাবে যখন দর্শন নিয়ে পড়া নিটশে তো ফিলোলজির নিয়ে পড়ালেখা করছিল, পরবর্তীতে সে দার্শনিকের মানে ফিলোসফির ব্যাপারটাতে ঢুকে। তো
তো এই একটা প্রক্রিয়ার ভিতর তিনি যে একটা সিস্টেমেটিক ভাবে যে একটা লেখা থাকে, মানে টেক্সটগুলো লিখতে হয়, একাডেমিক পেপারগুলো লিখতে হয়, একটা সিস্টেম ধরে ধরে লিখতে হয়। তো নিটশে আসলে ওই জিনিসটা ওইরকম করে নাই। নিটশে অ্যাফোরিজমের মাধ্যমে লিখতো আর কি, যেমন 1 2 3 4 এরকম দিয়ে বিভিন্ন ধরনের তার যে ইনটুইশনাল যেই মানে এক্সপ্রেশনগুলো ছিল ওইটা তিনি মানে সরাসরি আর কি লিখতো। তো এইটার কারণে তো তার ভিতরে একটা মানে ইউনিকনেস তো আছেই নিটশের ইয়েতে। আর দুর্বোধ্যতার ব্যাপার হলো যে তিনি একটা লেখায় ইন্ডিভিজুয়ালিটির সপক্ষে সমর্থন দিতেছে, তো পরবর্তীতে যা দেখা যাবে যে সে কালেকটিভের ব্যাপারটাতেও সে আর কি জয়গান করতেছে। তো এরকম মানে আজকে একটা বলতেছে বা এই পেজে এটা ছিল, পরের পেজে যে ওটা আবার টোটালি বিপরীত হয়ে গেছে। তো একসাথে দুইটা যে মানে কম্বাইন করে যে চিন্তা ভাবনা করাটা, এইটার কারণে আসলে নিটশের ব্যাপারগুলো দুর্বোধ্য হয়ে যায় আসলে। অনেকে তো দুইটা একসাথে মানে মার্চ করে চিন্তা ভাবনা করতে পারে না। তো তাদের কাছে মনে হয় যে, কারণ আমাদের ব্রেন চিন্তা করে যে হয় এইটা নাইলে এইটা, হয় ব্যক্তি ঠিক আছে নাইলে সিস্টেম ঠিক আছে। তো নিশ্চয় যখন দুইটাকে একসাথে ডিল করতেছে তখন যে আর কি মানুষ আর ওই ব্যাপারগুলো নিয়ে করতে পারে না, তখন বলে যে একটা তো আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। কিন্তু নিটশের মূল অ্যাপ্রোচই ছিল যে কন্ট্রাডিকশন ইজ নট মানে প্রবলেম, মানে কনসিস্টেন্সি যে থাকতে হবে সব কিছুতে এটা কোনো মানে নাই। তিনি ইনকনসিস্টেন্সি বেসিসেই লিখতে আর কি, তার অ্যাপ্রোচ ছিল এরকম। ওকে, সো এই যে ইনকনসিস্টেন্সি নিয়ে লিখতো বা তুমি বলতেছো যে তার হচ্ছে প্রচুর কন্ট্রাডিক্টরি কথাবার্তা, তাহলে মানুষজন তার আইডিয়া দ্বারা ফ্যাসিনেটেড হওয়ার কারণটা কি? আমার কাছে এটা মনে হয়েছে যে তার মানে সে এক অর্থে সে যে মানে শুরুর দিকে সে যখন লিখছিল তখন তো তিনি শোপেনহাওয়ারের একদম ফ্যান বয় ছিল। মানে শুরুর দিকে যে তার 21 বছর বয়সে তিনি শোপেনহাওয়ারের বই পড়ে একদম পুরো ফ্যাসিনেট হয়ে গেছিল। তারপর রিচার্ড ওয়াগনারেরও তিনি যিনি ছিলেন তৎকালীন সময়ের জার্মান মিউজিশিয়ান, তো তারও অনেক গুণমুগ্ধ একজন মানে বলা যায় যে শিষ্য টাইপেরই ছিল। কিন্তু পরবর্তীতে তার যেই ক্রিয়েটিভ পিরিয়ডটার সময় যখন সে দাজ স্পেক জরথুস্ট্রা লিখলো, তারপর গে সায়েন্স, হিউম্যান অল টু হিউম্যান এরকম যে লিখতেছিল, তখন যে আসলে সব কিছুকে যে ভাঙচুর করার যে প্রবণতাটা তার ভিতরে, এই ভাঙচুর করাটার কারণে অনেকেই আর কি তার প্রতি বেশ অ্যাট্রাকশন ফিল করে। বিশেষ করে আমার নিজের ক্ষেত্রে হয়েছে যে এই যে সব কিছুকে উড়াইয়া দিতেছে, ঘুরাইয়া দিতেছে এবং কিছু যে মিস্ট্রি রাখতেছে, এইটা আসলে খুব ফ্যাসিনেটিং। যে আমি তাকে ট্রেস করতে পারতেছি না যে সে এখন এটা বলতেছে, আচ্ছা মানে তাকে কোনো সুস্পষ্ট ফ্রেমে ধরা যেতেছে না, প্যারাডক্সিক্যাল হয়ে যেতেছে বিষয়গুলা। তো এইটার কারণেও নিটশের অনেকের কাছেই ফ্যাসিনেটিং লাগে। আর বিশেষ করে তার যেই ওই সময়ে যে গড ইজ ডেড টাইপের যে উক্তিগুলা, মানে মোরালিটি যে ভেঙে দিতেছে, আধুনিকতার পক্ষে যে কথা বলতেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে সে আধুনিকতাকেও আসলে মানে ব্যাশিং করছে, মডার্নিটি যে বিষয়টা। তো আমার কাছে মনে হয়েছে যে তিনি হলো এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার তো বটেই, তার পাশাপাশি তিনি পোস্ট মডার্নিজমেরও সে গোড়াপত্তন করে গেছে। আসলে পোস্ট মডার্নিজমের যেই মানে ভেবাচাকা যে একটা ধোঁয়াশা, যে আলটিমেট ট্রুথ বলে কিছু নাই, সব কিছুই একটা ন্যারেটিভ, একটা সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। তো এইটা নিটশে বেশ ভালোভাবেই নিটশের লেখাগুলোর ভিতরে কিন্তু চলে আসছে ব্যাপারগুলা। আচ্ছা, বাট এই কথাগুলোর মধ্যে ফ্যাসিনেটিং কি আছে, নাকি এই কথাগুলো পরবর্তীতে অনেকে বলার কারণে এখন এতদিন পরে মনে হচ্ছে যে এটা তো মানে ভিন্ন কিছু না, মানে ওই সময় যখন বলছিল তখন কি এগুলো নতুন কথা ছিল? মানে ঠিক কি কারণে এই যে তুমি যেটা বললা যে গড ইজ ডেড বা বলতে কিছু নাই, আলটিমেট ট্রুথ বলতে কিছু নাই, এগুলো তো মানে কাইন্ড অফ ক্লিশে টাইপ কথাবার্তাই। সো এই সব কথাবার্তার মধ্যে এতদিন পরে কেন ফ্যাসিনেটিং কি আছে? এতদিন পরে বলতে ওইখানে যেমন সাবজেক্টিভ ট্রুথ নিয়ে আপনার ছিল প্রোটাগোরাসও বলছে যে মানুষই হলো সমস্ত কিছুর মূল্যবোধ, সকল মূল্যবোধের মাপকাঠি। তো সেও সাবজেক্টিভ ট্রুথই বলছে। তারপরে সোফিস যারা ছিল, মানে মূলত প্রোটাগোরাসেরই শিষ্যবর্গ যারা ছিল, তারাই তো তখন ব্যাপারগুলো করতো যে হ্যাঁ সাবজেক্টিভ ট্রুথ, কোনো আলটিমেট অবজেক্টিভ ট্রুথ নাই, এখন আমি আমার মতো করে যেভাবে পারি আমি কেস লড়ে সব ব্যাপারগুলো ডিল করব বা ওখান থেকে আমি যা সুবিধা নেওয়ার নিব। তো নিটশে এটা বলতেছে সাবজেক্টিভ ট্রুথ, কিন্তু নিটশের এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে সে যখন একটা জায়গায় বলতেছে সাবজেক্টিভ ট্রুথ, মানে কোনো আলটিমেট ট্রুথ নাই, কিন্তু পর মুহূর্তে যে তিনি আবার দাজ স্পেক জরথুস্ট্রাতে যে তিনি উবারম্যানের কথা বলেন, সুপারম্যানের কথা বলে, তো তখন যে ব্যাপারটা আসলে একটা ওই জায়গাটা আবার প্যারাডক্স চলে আসে যে
এক জায়গায় সে বলতেছে সাবজেক্টিভ ট্রুথ, আর এক জায়গায় বলতেছে যে মানে মানে অতিমানব হইতে বা এমন একটা মূল্য ধারণ করতে যেখানে সে সব মানে একটা স্থির একটা বিষয় মানে মিস্টিক টাইপের বিষয়টা ওখানে কিন্তু তখন চলে আসে। তো এইটার কারণ নিশ্চয় যখন একটা বিষয়ে মানে ধরতেছে মানে একটা জিনিস টাচ করতেছে ওইটা নিয়ে সে পড়ে থাকে না। যে যেমন প্রোটাগোরাসের ক্ষেত্রে যে যদি আমি দেখি তার একটা স্ট্যান্ড পয়েন্ট যে কোনো আলটিমেট ট্রুথ নাই, এটার উপর ভিত্তি করে সে তার পুরা ফিলোসফি একটা জিনিস দাঁড় করেছে এবং এটার সাথে কাইন্ড অফ সে এথিজমেরও কিছু করছে আর কি, এথিজমের পক্ষেও সে গেছে। কিন্তু নিচ্ছে যেটা করছে সে একসাথে অনেক কিছু একবারে ডিল করছে ওই সময় দাঁড়ায়া, সব কিছু ডিল করতে করতে দেখে যে কোনো কিছু আসলে কোনো মিনিং ক্রিয়েট করতেছে না, সব কিছু অর্থহীনতার ভিতর দিয়ে চলে গেছে, যেটা পোস্ট মডার্নিজমের আরেকটা মানে ধোঁয়াশার দিক। তো তার এই সমস্ত আইডিয়া বা তার এই সমস্ত আর্গুমেন্টের আসলে সোশ্যাল ইমপ্লিকেশনটা কি? মানে আমি যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে আমরা যখন কাউকে ফিলোসফার বলি বা থিঙ্কার বলি সেইটার তো কোনো না কোনো একটা ইমপ্লিকেশন থাকে। তার এই আইডিয়াগুলো আসলে মানে রাষ্ট্রীয় বা সোশ্যাল কাঠামোর কোথায় আসলে ইমপ্লিমেন্টেড হয়েছে, নাকি এগুলো থিওরি হিসেবেই আমরা চর্চা করে যাচ্ছি শুধু? হ্যাঁ, মানে এখন এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার যারা আছে মানে নিটশে থেকে শুরু করে যাদেরটাই বলা হয় তারা মূলত আসলে ব্যক্তির উপর বিশেষ করে প্রাধান্য দেয়। মানে তারা হলো টোটাল হেগেলের অপোজিট রাস্তায় হাঁটে। হেগেল যেমন সত্তাকে প্রাধান্য দিছে, সিস্টেম দ্বারা করেছে সব কিছুর, সিস্টেম ওয়াইজ কাজ করতেছে বা আর হেগেল মূলত ছিল একাডেমিক ফিলোসফার আর কি, একাডেমিকের করে সে সিস্টেম বিল্ড আপ করে করে রাষ্ট্রের হাতে সব কিছুই করছে, তার সাথে গডের একটা কনোটেশন যুক্ত করছে সে। আর এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার যারা এই লাইনে নিশ্চয় পড়ে তো তারা একদম ইন্ডিভিজুয়ালকে একদম চূড়ায় উঠাই দিছে যে তোমার অস্তিত্ব হলো মেইন জিনিসপত্র, তারপরে হলো বাদ বাকি সব কিছু। তো তো এই যে ব্যক্তিগত যে ভ্যালু, ওই ব্যক্তিগত ভ্যালুর জায়গা থেকে আসলে তখন দেখা যায় যে সোশ্যাল ইমপ্লিকেশন ওই ব্যাপারগুলো কাজ করে। এবং তারা মূলত এমন না বিষয়টা যে তারা বলতেছে যে না খালি শুধু ইন্ডিভিজুয়ালি সব কিছু মানে সোসাইটি একদম উড়ে গেছে বিষয়টা এমন না। তারা বলতেছে যে ব্যক্তি হলো একটা একক সমাজের, তো ব্যক্তি যদি তার ওই মিনিংয়ের ব্যাপারটাতে মানে পৌঁছায় যেতে পারে বা মিনিংটা যদি তৈরি করতে পারে বা ওইভাবে যদি আগায় যেতে পারে তখন ওই এক ব্যক্তি থেকে ধীরে 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 একটা সমাজ একটা ফ্রুটফুল একটা ইয়েতে তৈরি হবে। তো এই জায়গাটায় এসে দেখবেন যে নিচ্ছে তখন ওই অন্ধকারটা দেখতে পায় আসলে যে ব্যক্তির তো ওই কালেকটিভ যে ফোর্স, ওই ফোর্সের জায়গায় তো ব্যক্তি একটা অসহায় হয়ে যায় আসলে। আচ্ছা, তো নিটশে যদি উপমহাদেশে জন্ম নিত তাহলে কি সে লালন ফকির টাইপ কোন একটা ক্যারেক্টার হইতো? মানে নিটশে জার্মানিতে যখন বসবাস করতো সে তার জীবিকা ধারণ করার জন্য নির্বাহের জন্য আসলে কিভাবে কি করতো? হ্যাঁ, নিটশের জীবিকা নির্বাহ তার প্রফেসরশিপ ছিল বেসেল সুইজারল্যান্ডের বেসেল ইউনিভার্সিটিতে। তিনি তার ডিগ্রি শেষ করার আগেই মানে বন ইউনিভার্সিটিতে তার ওই ফিলোলজির ডিগ্রি শেষ করার আগেই তিনি বেশ কয়েকটা আর্টিকেল লিখছিল। ওই আর্টিকেলগুলো এতই ভালো হয়েছিল তো তার কারণে তখন দেখা যায় যে প্রফেসর রিচেল নামে একজন ছিল, তখন তাকে বলে যে তুমি এই এতে আসবা কিনা মানে ফিলোলজির প্রফেসর হিসেবে নিযুক্ত হবে কিনা। তখন তিনি ছিল হলো ওই সময়কার সবচেয়ে ইয়াং প্রফেসর আর কি ফিলোলজির। আর ফিলোলজির বিষয়টা হলো যে ক্লাসিক্যাল যে যতগুলো টেক্সট আছে ল্যাটিন, গ্রিক আর হিব্রু, ওইগুলোর আর কি একটা লিটারেচার অ্যানালিসিস, ক্রিটিক এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে ব্যাপারগুলো দেখা যায়, এই ভাষাটা কিভাবে আসলো বা এই ভাষাগুলোর ভিতরে যেই সাহিত্যগুলো আছে কিভাবে কাজ করতেছে, ওই ব্যাপারগুলো নিয়ে আর কি আলাপ আলোচনা। তো তো নিটশে মূলত এই প্রফেসরশিপ করেই আসলে এই করছে। এবং আর তার যদি আমি ইকোনমিক্যাল ব্যাপারটা দেখি নিটশের জীবনে, তার ফ্যামিলি মানে ওরকম হাই ক্লাস না বলা গেলেও মোটামুটি সম্ভ্রান্ত ছিল এটা বলাই যায়। তার যে বাবা কার্ল লুডভিগ নিটশে, তখনকার যে তার যে বাবা ছিল একজন ধর্মযাজক। ওই খাতিরে তখন দেখা যায় যে তার বিভিন্ন যে ওই সময় তো আর কি ফ্রেডরিক উইলহেম নামের একজন রাজা, তার সময়কাল চলতেছিল আসলে মূলত। তো ওই রাজার আনুকূল্য লাভ করছে তার বাবা। আর ওই সময় তো জার্মান অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি ছিল, তো সে যেহেতু একজন ধর্মযাজক তো সেই হিসেবে তো একটা অ্যাডভান্টেজে অবস্থায় ছিল তার ফ্যামিলি। কিন্তু নিটশের ঝামেলাটা হয়ে গেল তার বাবা মারা যাওয়ার পর। মাত্র 5 বছর বয়সে তার বাবা মারা যায়, তারপরে তার ভাইও মারা যায় 1 বছর পরেই। তার ছোট একটা ভাই ছিল ইউসেফ নামে, বেশি দিন বাঁচে নাই আর কি, খুব তাড়াতাড়ি মারা যায়। তো ওইখানে যে নিটশের একটা মানে বেশ একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। তো ওইটাও নিটশের ছোটবেলায় একটা ট্রমাটিক ইফেক্ট ফেলে।
তো মোটামুটি সম্ভ্রান্ত বলা যায় ওই দিক থেকে। আর তিনি যখন বেসেল ইউনিভার্সিটিতে ছিল সুইজারল্যান্ডের, ওখানে তিনি 3000 ফ্রান্স আর কি ফ্রান্সের চুক্তিতে আর কি ওইখানে প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিল, মানে ইয়ারলি। তো এই দিক দিয়েও বলা যায় যে ওই সময়টা তার বেশ ভালো গেছে। কিন্তু নিচে এই জায়গায় একটা সাফার করছে, তার পড়ানো বা টিউশন আওয়ারটা অনেক বেশি ছিল, যার কারণে সে নিজে যে তার মতো করে আলাদা করে চিন্তা করবে, রিসার্চ করবে, ওইটার জন্য সে সময় পাইতেছিল। এইটার কারণে তখন দেখা যায় যে তার অনেক লোড নিতে হয়েছিল। তো একটা টাইম পরে যে তিনি আবার প্রফেসরশিপ ছেড়েও দেয়, এবং প্রফেসরশিপ ছাড়ার একটা মূল কারণ ছিল তার শারীরিক মানে অসুখ, মাইগ্রেনের ব্যথা ছিল, তারপর শারীরিক দুর্বলতা ছিল। ওইটার জন্য তার বাধ্য হয়ে তখন একটা টাইম পরে প্রফেসরশিপ ছেড়ে দিতে হয়। এবং আপনি যেটা বলতেছিলেন যে কিভাবে চলতো, তখন সে চলতো তার বন্ধুদের সাহায্য নিয়ে, মানে আর্থিক সহায়তা তার ফ্যামিলি তাকে অকেশনালি দিত। এবং ওই যে প্রফেসর রিচেলের কথা বললাম, তিনিও তাকে মানে তার ভার্সিটি থেকেই তখন তাকে আর কি প্রোভাইড করা হতো আর কি আর্থিক অনুদান, যে বছরে 3000 ফ্রান্স ইয়ে দিতে। এই যে রিল্যাক্স যে ব্যাপারটা পাইছিল, এটার কারণে এটার বিনিময়ে সে কি দিত, মানে বছরে 3000 কিনা হয় তাকে দিল, এটার বিনিময়ে সে কি অফার করতো? তাকে হয়তো বা মানে তিনি যেহেতু ওই জায়গার মানে প্রফেসর ছিল, তো ওইখানে তো তিনি অনেক স্টুডেন্ট পড়ায়, তো বেশ অবদান রাখছে ওই জায়গায়। তো এখন একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাবশত তার শরীর যখন খারাপ হয়ে গেছে, তখন ভাবছে যে অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য একটা অব্যাহতি নেক, একটু ঘুরে টুরে আসুক, শরীরটা ঠিক হোক, তারপরে দেখা যাক। তো হয়তো বা এটা একটা মানে এক্সট্রা তার প্রতি তার যে ট্যালেন্ট, মেধা, ওইটার উপর ভিত্তি করে হয়তো বা তাকে মানে ভার্সিটিগত যে একটা আছে না ফান্ডিং, ওখান থেকে হয়তো বা তাকে। তাহলে আমি যে শুরুর জায়গা থেকে আসি, যে একাডেমিশিয়ান যারা, তারা তো বিভিন্ন ধরনের এই রিসার্চ পেপার লেখে, তাহলে নিটশের যে থিওরিগুলো বা আর্গুমেন্টগুলো, এগুলো কি তার ওই চাকরির অংশ ছিল নাকি এটা কি কিসের আসলে? না, ওটা চাকরির অংশ ছিল না। চাকরির অংশ তো ছিল ফিলোলজি নিয়ে, সে বিভিন্ন ধরনের করবে। তো ওইখানে তার অনেকগুলো অ্যাসেও ছিল। শোপেনহাওয়ার অ্যাজ অ্যান এডুকেটর, এটা নিয়েও তিনি একটা লিখছে। এবং তার মূল যে লেখাটা ছিল ফিলোলজির উপর ভিত্তি করে, সেটা হলো দ্য বার্থ অফ ট্র্যাজেডি, 26 বছর বয়সে লিখছিল। তো ওইটা ছিল একদম ফিলোলজিক্যালি যে ব্যাখ্যা করা, যে অ্যাপোলোনিয়ান ভার্সেস ডায়োনাইসিয়ান যে প্রবণতা মানুষের ভিতর থাকে, তো ওইটা একাডেমিকভাবে তার একটা মানে অনবদ্য আর কি অবদান। বাট ওইটা পরবর্তীতে যে তিনি যখন ওই যে লেখালেখি শুরু করলো খুব প্রবলভাবে, তখন ওই থিওরিগুলোও সে আবার রিকনসিডার করে ওটা উল্টাপাল্টা করছে। সো এই ব্যাপারগুলো হয়েছে। সো একাডেমিকভাবে তিনি আর কি তিনি যেটা করছে, ইন্ডিভিজুয়ালিটি, তারপর অ্যারিস্টোক্র্যাট যেই বিষয়, অ্যারিস্টোক্রেসি ছিল যে অভিজাত বা রাজন্য বর্গরা ছিল, তাদের হয়তো বা মানে কি বলে একটা ইন এ ওয়ে অপ্রত্যক্ষভাবে হয়তো থিওরি দিয়ে উপকার হয়েছে, এরকম ভাবে করছে। নিটশের ব্র্যান্ডিংটা এই সাউথ এশিয়াতে কিভাবে আসলো? সে জার্মানের একজনই, মানে ধরো কার্ল মার্কস না হয় আসলো, সেটার পেছনে একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। হেগেল আসছে, সেটার পেছনে কোনো একটা পলিটিক্যাল ব্যাপার ছিল। মানে নিটশের এই দিকে আসার পেছনে কি কারণ ছিল? নিটশের এটা মানে পলিটিক্যাল কোনো এজেন্ডা ছাড়া শুধুমাত্র ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল দিয়ে কি সে এই দিকে আসছে? কার কোন ইন্টারেস্ট সে আসলে সার্ভ করছে? যেমন নিটশেকে নিয়ে আমাদের এখানে উপমহাদেশে যেমন আল্লামা ইকবালের কথা তখন বলা যায়। আল্লামা ইকবাল নিটশের অনেক বড় মানে ফ্যান ছিল আর কি। যেমন তার যে আসরারে খুদি যে বিষয়টা, মানে নিজের খুদিকে এতটাই বুলন্দ করো যাতে ঈশ্বর মানে খোদা এসে তোমাকে যেন বলে যে তুমি বান্দা, তুমি কি চাও। এই যে এইরকম যে একটা মানে জোরপূর্বক যে মানে স্টেটমেন্ট, এটাও তো মূলত দেখা যায় যে ইকবাল তখন নিটশে দ্বারা প্রভাবিত হয়েছিল। কারণ যেহেতু তিনিও বাইরের ওই পড়ালেখা করতে গেছিল, পাশ্চাত্য ওয়েস্টার্ন পড়ালেখা করতে গেছিল। সো ওখান থেকেও দেখা যায় যে একটা ইন্সপিরেশন পায়। আর মূলত নিটশের যে বিষয়টা এক হইতে পারে যে নাসিজম যে বিষয়টা, ওই মুভমেন্টের কারণে নিটশেকে যেভাবে আর কি মিস ইন্টারপ্রিটেশন করে ফেলছে হিটলার তার নিজের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ওইটার কারণে একটা সাড়া ফেলছে হয়তো ওভারঅল। আর নিটশের ভিতরে যে সুপারম্যানের যে কনসেপ্ট আছে, ওইটার কারণে সাড়া ফেলছে অনেক মানে ফিলোসফারদের এবং অনেক মিস্টিকদেরও আর কি প্রভাব ফেলছে। মানে নিউ এজ টাইপের যে স্পিরিচুয়াল যে গুরুরা আছে, তারা হয়তো বা তাদেরকে পিক আপ করছে নিটশেকে, যে আচ্ছা এটার সাথে যদি একটু ওই যে এনলাইটেন্ড টাইপের যেই ভাইব আছে ওইটা যদি ম্যাচ করে দেওয়া যায়,
এটার কারণে অনেক ই হয়েছে, বিশেষ করে দাজ স্পেক জরথুস্ট্রার কারণে। আর জরথুস্ট্র তো আমাদের কিন্তু ইস্টার্নের পার্সিয়ান যে প্রফেট। হ্যাঁ, আমি ওই বইটা পড়ছি, বাট নিটশে নিজে কি কখনো এইদিকে আসছিল, মানে জরথুস্ট্রকে নিয়ে সে কাজ করছিল কেন? হ্যাঁ, জরথুস্ট্রকে নিয়ে কাজ করছিল কারণ তিনি বুদ্ধকে নিয়ে পড়ছে, মানে বুদ্ধকে নিয়েও তার মন্তব্য আছে। আর ক্রিশ্চিয়ানিটি যিশুকে নিয়ে তো তিনি অনেক মানে কি সার্ফ এক্সেল টাইপের যদি কিছু থাকে ওটা নিয়ে ধুইছে সমানে, যেটা আর কি তার সময়ের ওই লোকরা মোটেই পছন্দ করে নাই। তার অনেক সঙ্গী সাথীরাই পর্যন্ত তাকে এইটা নিয়ে ক্রিটিক করছে, তার বই সেল হয় নাই। যেমন বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, সে বই ছাপাইছে হলো 1250 কপির মতো, বিক্রি হয়েছে মাত্র 65 কপি। তো এটা নিয়ে তার একটা হতাশা ছিল। তো এখন বুদ্ধকে নিয়েও তার অবজারভেশনটা হইলো, মানে নিটশের ক্ষেত্রে হয়েছে কি, যেই মানে যারা যারা জীবনকে ডিনাই করার কথা বলছে তিনি তাদের একদম পুরো বিপক্ষে চলে গেছে। আর বুদ্ধ রাজমহল ছেড়ে পালাইছে, তোমার ধ্যান করে যেতে হবে, তোমার সংসার সব বাদ দিয়ে দিতে হবে, তুমি খালি ধ্যান করবা বৈশা বৈশা গাছতলার ভিতর বৈশা বৈশা। তো এইটা নিটশের আসলে পছন্দ হয় না, এটা নিয়েও ক্রিটিক করছে। আর যিশু কি করছে, যাও স্বর্গে বৈশা থাকো, অগাস্টিনের সেই সিটি অফ গড, তোমার হলো সব এই দুনিয়া কিছু নাই, এই দুনিয়া হলো একটা ফালতু ফাতরা জায়গা, সব হলো পরকালে, পরকালে যাইবা, পরকালে হলো তুমি একটা খুব সুন্দর কিছু একটা পাবা, এই দুনিয়া তুমি কিছু পাবা না। তাই এখন বলছে যে এইগুলো তো একমাত্র গরিবরাই তখন ই করবে, সে এতটাই দুর্বল, সে এই দুনিয়ায় কিছু করবে না, সে সব কিছু পরকালের উপর ছেড়ে দিবে। তো এটার কারণেও নিচের একটা ক্ষোভ ছিল। তো এই সব কিছু অ্যানালিসিস করে সে দেখতেছে যে জরথুস্ট্র কিন্তু এই কথাটা বলে নাই, মানে জরথুস্ট্র দেখতেছে যে সে লাইফ অ্যাফার্মেটিভ, খুব সে জীবনের পক্ষে কথা বলতেছে। এবং জরথুস্ট্রের যে ফিলোসফিটা ছিল ওইখানে তিনি গুড অ্যান্ড ইভিল যে বিষয়টা আছে ওইটা নিয়ে ডিল করছে জরথুস্ট্র। যদিও ওইখানে কিছু তিনি মোরালিস্টিক কিছু ব্যাপার আনছে, যে মানুষ দিন শেষে আসলে শুভটাই চায়, অশুভটা আসলে মানুষ দিন শেষে চুজ করে না। তো এই জায়গাতে আবার নিটশে একটু ক্রিটিক্যাল ছিল, এই জায়গায় এসে তো নিটশে বলতেছে বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, তোমার গুড অ্যান্ড ইভিলের বাইরে যেতে হবে। আর ওই জায়গায় যে জরথুস্ট্র বলতেছে যে না, তোমার শুভর পক্ষেই থাকতে হবে, আসলে সবকিছুই শুভ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তোমার পরিবেশকে মানে সুন্দর রাখতে হবে, গুছায় রাখতে হবে, যেটা আবার জরথুস্ট্র আবার তাইলে এটা এই সময়টাতে খুব রিলেভেন্ট হবে, কারণ এখন তো এনভায়রনমেন্ট নিয়ে অনেক কথা হইতেছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে জরথুস্ট্রের ফিলোসফিটা বেশ কাজে লাগতে পারে, কারণ তিনি পরিবেশের রক্ষণাবেক্ষণ সুন্দর রাখা এটা তিনি করছেন। কারণ ওখানে একটা সুন্দর একটা ট্র্যাডিশন আছে ওদের, যে কেউ যদি মারা যায় তাকে ওই পাহাড়ে নিয়ে যায় ওই লাশটা ছেড়ে আসার কথা বলে। এতে করে কি হয় যে কোনো পশু পাখি এসে খায়া ফেলাবে ওই লাশটা, খেয়ে ফেললে কি হবে, পশু পাখিরও উপকার হবে এবং পরিবেশটাও খুব সুন্দর থাকবে। তো এটা জরথুস্ট্রের দর্শনটা পড়তে যেয়ে আমি জানতে পারছিলাম বিষয়টা। সো এই ক্ষেত্রে দেখলো যে যখন জরথুস্ট্র লাইফ অ্যাফার্মেশনের কথা বলতেছে, মানে জীবন পজিটিভ কথা বলতেছে, তখন তিনি এই জরথুস্ট্রকে একটা স্পোকম্যান হিসেবে ইউজ করে তখন তার এই দাজ স্পেক জরথুস্ট্রটা লেখা শুরু করছে। কিন্তু এখানে তার নিজের অনেকগুলো কথাও আছে, এটা টোটালি জরথুস্ট্রের কথা না, কিছু আইডিয়া ফিলোসফি হয়তো বা জরথুস্ট্রের সাথে মিলতে পারে। হ্যাঁ, আমি নিটশেকে নিয়ে একটা সমালোচনা পড়তেছিলাম, সেটা হচ্ছে যে নিটশে হচ্ছে গডফাদার অফ ফ্যাসিজম, এরকম একটা বই আছে যেটা আমি আমার এই বই দিক থেকে পড়লাম। সো এবং তুমি যেটা বলা যে নাটসেরা তার অনেক আইডিয়াকে মিসইন্টারপ্রেট করছে, তুমি কিভাবে শিওর হলা যে মিসইন্টারপ্রেট করছে? মানে দার্শনিকরা কি ভুল অবস্থান নিতে পারে না? মানে দার্শনিকদের সবকিছুকে কেন ডিফেন্ড করা লাগবে? মানে তারা কি মানে সাধারণ মানুষের মতো কোনো লোভ লালসা কামনা বাসনা এগুলোর ঊর্ধ্বে? মানে তুমি কিভাবে শিওর হলা যে নিটশেকে মিসইন্টারপ্রেট করা হয়েছে, সে ফ্যাসিজমের সমর্থক না? এটা আমাকে আগে বলো। ওকে, এটার আগে যদি আমি একটা কথা বলি, যেমন মার্টিন হাইডেগার ছিল, সে তো নিটশেকে নিয়ে একদম পুরো একটা অ্যানালিসিস লিখে ফেলেছে। মার্টিন হাইডেগার কিন্তু হিটলারের সাপোর্টার ছিল, তো এখানে তাকে ছাড় দেওয়ার কোনো নাই, সে ভুল করছে ওই সিচুয়েশনে থাইকা। এখন নিটশেকে কেন মিসইন্টারপ্রেট করা হয়েছে, এই কারণ হলো যে নিটশের ক্ষেত্রে যে প্রবলেমটা হলো যে সে এতগুলা টপিক একসাথে রাখছে, তো তার ফিলোসফি ইউজ করে যে কেউ যে কোনোটা এস্টাবলিশ করতে পারবে। যেমন সে একাধারে নিহিলিজমের একটা স্কোপ দেখাইতেছে, কিন্তু এখন আমি যদি বলি নিটশে কি নিহিলিস্ট, অনেকে নিটশেকে নিহিলিস্ট ভাবে, কিন্তু যদি আমি নিটশেকে নিহিলিস্ট ভাবি তাহলে দাজ স্পেক জরথুস্ট্রতে সে আসলে সুপারম্যান বলতে কি বুঝাইলো, এখানে একটা কনফিউশন লাগে। ওভারম্যান যেটা, তো এখন আমি ওভারম্যান যেটা যদি আবার ভাবি যে না নিটশে তো খুব বেশি স্পিরিচুয়াল হাই টাইপের কথা বলতেছে, ওভারম্যান হইতে হবে,
সুপারম্যান হইতে হবে, তাহলে সে আলটিমেট ট্রুথ নাই এইটা তাহলে সে কি করতেছে? বা সে একদম একদম যে সবকিছু অর্থহীন, কোনো পাটাতনি আর ঠিক নাই, তাহলে এই জায়গায় এসে সে আসলে কোন কাজটা করতেছে? তো আবার সে অ্যানার্কিজমেরও সেই কাহিনী করে গেছে। সে রাষ্ট্রকে টোটাল বলছে যে এই রাষ্ট্র হলো মানে সব মানে ফালতু জিনিস, রাষ্ট্র এইসব দিয়ে কিছু হবে না। হ্যাঁ, তো তখন অ্যানার্কিজমের সে একটা মানে তার ফিলোসফি থেকে অ্যানার্কিজমেরও মানে সূত্র বের করা যেতে পারে। তো এক একজন এক একভাবে করতে পারে। আবার ইম্পেরিয়ালিস্ট যারা ছিল, অভিজাত বংশীয় যারা ছিল, তারা তার যে ইন্ডিভিজুয়াল যে স্ট্যান্ড পয়েন্ট ওইটাকে ইউজ করে তারা তাদের ফায়দা হাসিল করতে পারবে। কারণ কি, নিচ্ছে বলছে মাস্টার মোরালিটির কথা। তার মানে আমার কাছে যদি এখন অনেক টাকা পয়সা থাকে, আমি যদি অনেক মানে রিচ হই, আমার যদি অনেক ক্ষমতা থাকে, তখন আমি বলবো হ্যাঁ আমি তো নিশ্চয়ই ফিলোসফি তো মানে লালন করতেছি, আমি তো মাস্টার মোরালিটি, তো আমি তো চাইলে স্লেভদেরকে তো আমি চাইলে টর্চার করতেই পারি, বা আমি বড় এরকম একটা করতে পারি, তো সেই ক্ষেত্রে কেন আমি করব? তো এইভাবে ব্যাপারগুলা অনেকভাবে নিশ্চয় ফিলোসফিকে মোল্ড করা যায়। এবং উইল টু পাওয়ার যেই তার বইটা ছিল, এটা যে সবার শেষে সে কিন্তু একাডেমিকভাবে একটা গ্র্যান্ড ন্যারেটিভ দাঁড় করাইতে চাইছিল শেষে যায়, যে উইল টু পাওয়ারের মাধ্যমে সে পুরো সব কিছুকে একটা সিনথেসিস পর্যায়ে সে এটা করবে। কিন্তু এই করার আগে তার ব্রেকডাউনটা হয়ে যায়, আর সে এটা করতে যাওয়ার পরে থেমা যায়। কেন? কারণ সে দেখতেছে যে সে নিজেই বলতেছে যে আলটিমেট ট্রুথ বলে কিছু নাই, বা সবই পার্সপেক্টিভের খেলা। সব পার্সপেক্টিভ হলে সে যে একটা গ্র্যান্ড ন্যারেটিভ দাঁড় করাতে চাইতেছে, তাহলে তো এটার সাথে এটা মিলে না আসলে। তো এইখানে যাই তখন নিচ্ছে আর সামনে আগায় নেই। আর মডার্নিজমের একটা বিষয় হলো মানে পুরো টোটাল মডার্নিস্ট যেই সময়ের যেই চিন্তা ভাবনা, ওইখানে তাদের একটা টেন্ডেন্সি থাকে একটা গ্র্যান্ড ন্যারেটিভ তাদের দাঁড় করাইতে হবে। বিজ্ঞানেও একটা গ্র্যান্ড ন্যারেটিভ দাঁড় করায় পুরো পৃথিবীর রিয়ালিটিকে তার ব্যাখ্যা করতে হবে। ফিলোসফিতে মার্ক্সীয় ফিলোসফি পুরো একটা কমিউনিজমের দিয়ে একটা কিছু ব্যাখ্যা করতে হবে। তো এরকম নানা ধরনের লেন্স মডার্নিজমের একটা ট্রেড বৈশিষ্ট্য। কিন্তু পোস্ট মডার্নিজমে কিন্তু এটা নাই। পোস্ট মডার্নিজমে কোনো গ্র্যান্ড স্কেল নাই, সব ন্যারেটিভ দিয়ে কিন্তু ব্যাখ্যা করা হইতেছে। তো নিচে এই দুইটার মাঝখানে যে আসলে মানে পড়ে গেছে যে এখন সে কি করবে। তো এখানে যে তখন দেখতেছে যে না, কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নাই, এক একজন এক এক জায়গা থেকে দেখতে পারে। তো এই জন্য নিচে স্কলার যারা, তারা এই দুই দলে ভাগ হয়ে যায়। এক দল বলে যে আলটিমেট ট্রুথ নাই, কারণ নিচ্ছের অনেক টেক্সট দিয়েই বলছে যে এই দেখো নিচ্ছে তো বলতেছে যে আলটিমেট ট্রুথ নাই, সবকিছু পার্সপেক্টিভের খেলা। আরেকজন বলতেছে তাহলে ওইটা যদি ঠিক হয় তাহলে এটা কি? এই যে জরথুস্ট্রকে আইনা যে ওভারম্যানের কথা বলতেছে, তাহলে তো ব্যক্তির ভিতরে ওই পোটেনশিয়ালটির তো আছে, সম্ভবত তো আছেই। তো তখন এখানে স্কলাররা দুই ভাগে ভাগ হয়ে যায়। সো নিচ্ছে আসলে কি করছে, সে একটা ধোঁয়াশা ক্রিয়েট করছে, সে একটা প্যারাডক্স ক্রিয়েট করছে, এবং সে তার ক্ষেত্রটাকে শূন্য রেখে দিছে। তো এই শূন্য জায়গায় যে কেউ কিছু নিয়ে তার স্বার্থগুলা বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে রাইট টু মিসইন্টারপ্রেট মানে হচ্ছে মিসইন্টারপ্রেট করার অধিকার। এই যে কেউ একজন স্কলার বা ফিলোসফার বা যে কেউ মানে কাউকে যখন লোকজন মিসইন্টারপ্রেট করতেছে, এবং সেটা তুমি হচ্ছে তাকে মানে আমি তোমাকে মিসইন্টারপ্রেট করতেছি, এটা যখন আমাকে আরো একজন লেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে, তার মানে হচ্ছে যে সে তোমাকে সঠিক ইন্টারপ্রেট করছে। এই প্যারাডক্সটা চলে আসে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে মানে মানুষকে কি শেষ পর্যন্ত পয়গম্বর বানানো না পর্যন্ত মানুষ কি আসলে শান্ত হবে না? মানে ধরো যে নিশ্চয়কে মিসইন্টারপ্রেট করলাম, তাতে মানে তোমার কেন আমি মিসইন্টারপ্রেট করছি এটা ডিফেন্ড করতে হবে? তুমি বরং তোমার মিসইন্টারপ্রেট করছে কিনা তুমি সেটা বলো, আদারওয়াইজ তো ঠিক ইন্ডিভিজুয়ালিস্ট কালচারটা হইলো না, এটাও তো সেই এক ধরনের সেই ভক্তিবাদের ব্যাপারই হলো। সো আমার পয়েন্ট হচ্ছে ওখানে যে কেন ডিফেন্ড করতে হবে, মানে অমুককে কেন মিসইন্টারপ্রেট করা হয়েছে, এটাও কি তারা এক ধরনের চাকরি করার মতো, নাকি হচ্ছে এটাও সেই খাদিমগিরি? তাহলে ইন্ডিভিজুয়ালিস্ট ব্যাপারটা তো ঠিক এটার সাথে যাচ্ছে না। তুমি আমাকে মিসইন্টারপ্রেট করার রাইট কেন খর্ব করতেছো? হ্যাঁ, মানে এখানে আসলে যে টেন্ডেন্সিটা কাজ করে সেটা হলো যে মানে বিষয়গুলোকে দেখা, মানে এখানে যারা একদম নিচ্ছে ফ্যান বয় হয়ে যাবে, যে না নিচ্ছে যেটা বলছে ওটাকে খণ্ডানোই যাবে না, মানে তুমি খণ্ডাইতে পারবা না, মানে পারবা না, তারা মূলত হয় কি যে তারা নিচ্ছের ওই জীবন মানে বায়োগ্রাফিটা টোটাল, যে সে কিভাবে জীবনযাপন পার করছে তার যে ওইগুলা সম্বন্ধে হয়তো বা ডেপথ অ্যানালিসিস পড়ে নাই, বা অনেকে আছে এত পড়ালেখা করছে তখন হয়তো বা যখন বলে যে নিশ্চয় তো ফ্যাসিজমের করে গেছে, তখন সে হয়তো আরেকটা পয়েন্ট অ্যাড করতে চায়
যে না আসলে ফ্যাসিজম তো করছে কিন্তু এটার পাশাপাশি আরো এই ঘটনাগুলো ঘটছে আর কি, তুমি ওইগুলো সবগুলা বিচার বিবেচনা করে তারপরে তুমি তাকে বলো যে সে ফ্যাসিস্ট ওইটার করছে কিনা। আর ইনে যদি আমি দেখি তাহলে দেখা যায় যে হ্যাঁ নিটশের ফিলোসফিতে তো ফ্যাসিজম পয়দা হয়েছেই আসলে, কারণ ওইটা যদি না থাকতো হয়তো বা হিটলার আরো চার্জড আপ হইতো না। এখন তাহলে কি নিটশেকে কি দায়ী করা যায় তার লেখার জন্য? সে তো লেখা তো সে চলে গেছে, মৃত্যুর পরে তো আর তখন তার লেখাকে নিয়ে সে কি করবে না করবে এটা তো আর বলা যায় না। এখন সে করতেই পারে, তার সিস্টার, তার যে বোন ছিল এলিজাবেথ, সেও নিটশের ওই উইল টু পাওয়ারের জায়গায় অনেক কিছু সে মানে নিজের মতো করে লিখে ম্যানিপুলেশন করছে, কারণ দেখতেছে যে নিটশে মারা যাওয়ার পরে, যার জীবদ্দশে তো তাকে কেউ পাত্তাই দেয় নাই, মারা যাওয়ার পরে দেখা গেছে যে তার মারা যাওয়ার কিছুটা আগেই আর কি, যখন সে অসুস্থ হয়েছিল তখন একটু সেলিব্রিটি ভাইব তার ভিতরে, মানে সেলিব্রিটি মানে হয়ে যেতেছিল আর কি নিটশে ধীরে ধীরে। মারা যাওয়ার পরে তো সে আরো হয়েছে, তখন দেখা গেছে যে না তার ভাইয়ের জিনিসপত্র দিয়ে তো সে ভালো একটা চাঙ্গা ব্যবসা করতে পারবে আসলে, তো এরকম সেটা করছেও এবং এটার জন্য সে সমালোচিত হয়েছে তার বোন। সো এরকম ব্যাপার থেকেও তখন হইতেছে। আচ্ছা, ফ্যাসিস্ট এই শব্দটা কি এটা একটা মানে ওভার হাইপড একটা শব্দ? মানে মানুষ কি আসলে ফ্যাসিজমের বাইরে যাইতে পারে? যদি আমি ব্যক্তির জায়গায় চিন্তা করি, ব্যক্তি মাত্রই কি সামহাউ ফ্যাসিস্ট, নাকি ব্যক্তির পক্ষে আসলেই ব্যক্তি লিবারেল হওয়া সম্ভব? মানে ধরো যে তোমার আমি কনস্ট্যান্টলি সমালোচনা করলাম, কিন্তু তুমি দেখতেছো যে আমার আসলে তোমার সমালোচনা করার মেরিটই নাই, একসময় তো তুমি বিরক্ত হয়ে আমার যদি দমায় রাখো, সেটা কি তখন ফ্যাসিস্ট, সেটাকেও কি তখন ফ্যাসিস্ট আচরণ বলা হবে নাকি ঠিক কি? মানে আমি বোঝার চেষ্টা করতেছি যে ফ্যাসিজম যখন বলা হয় সেটা থেকে আসলে তার অপোজিটে যে চিত্রটা চাওয়া হয় ওইটাকে একটা ইউটোপিয়ান চাওয়া, নাকি আসলেই ফ্যাসিজম মানুষের মধ্যে একটা ইনবিল্ট কোয়ালিটি? হ্যাঁ, ফ্যাসিজম আসলে মানে অনেকেই আসলে এটাকে মানে এমন একটা চটকদার একটা শব্দ ফ্যাসিস্ট, কিছু হইলে গালি হিসেবে তুই তো বেটা ফ্যাসিস্ট, মানে এরকম একটা ব্যাপার চলে আসে আসলে। কিন্তু ফ্যাসিজমের যে টোটাল ইতিহাসটা বা হিটলার আসলে এখন ওই লেন্থ দিয়ে চিন্তা করলে আবার দেখা যায় হিটলারও আসলে ওইরকম সে সিচুয়েশন, তার যে সিচুয়েশন, ইয়েতে হিটলারকে তো বলা হয় ডিকটেটর আর ফ্যাসিস্ট হচ্ছে মুসোলিনি। এখন যদিও আমি দুইটাকে ধরি একসাথে, মুসোলিনিকেও যদি ধরি, ফ্যাসিস্টের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে ন্যাশনালিজম একটা বৈশিষ্ট্য থাকবে। যখন দেখা যায় যে ওই পুঁজি, যখন দেখা যায় যে ইকোনমিক কোল্যাপস করে, ইনফ্লেশনের মাত্রা বাইরে যায়, তখন দেখা যায় যে পুঁজিপতিরা বা রাজনৈতিক একটা যে গোলযোগ তৈরি হয়ে যায়, ওই গোলযোগে যায় তখন দেখা যায় একজন নেতার আবির্ভাব হয়ে যায়, যে তখন পুরা কান্ট্রিকে বাইন্ড করার চেষ্টা করে, এবং এই কান্ট্রিকে বাইন্ড করার জন্য তখন সে বলে যে তোমার দেশই হলো আসল, আর এটার মনে হলো যে ব্লাড অ্যান্ড নেশন, এই দুইটা থিম কাজ করে, যে তুমি রক্ত দিবা দেশের জন্য, এটাই তোমার আর আমরা হলো সব শ্রেষ্ঠ। কারণ এটা করলে কি হয়, সব জনতা একত্রিত হয়, যেহেতু তারা খুব ইকোনমিক প্যারায় আছে, ইকোনমিক ঝামেলায় আছে, তখন সবাই একত্রিত হয় এবং এইটার পিছে কাজ করে হলো পুঁজিপতিরা। আর পুঁজিপতিরা তখন ওই ফ্যাসিস্টদেরকে আর কি টাকা পয়সা দেয়, আর ফ্যাসিস্টরা ওই পুঁজিপতিদের সাথে একসাথে হয়ে তখন ব্যাপারগুলো কাজ করার মানে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার একটা করে। তো দিন শেষে দেখা যায় সাধারণ মানুষ এই মানে ওই অন্ধকারেই থাকে, কোনো হয় না। তুমি যে সব বৈশিষ্ট্য বললা এইগুলো অনুসারে ওইগুলো তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলার চাইতে তো দুর্বৃত্ত বা অন্য কোনো শব্দ বলা যায়। ফ্যাসিজমের বৈশিষ্ট্যগুলো অথরিটারিয়ান বা ডিক্টেটর এটা বলা যেতে পারে। আওয়ামী লীগের সাথে তো ফ্যাসিজমের বৈশিষ্ট্যগুলো ম্যাচ করতেছে না, তাহলে আমরা যখন আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলি সেটা কি তাহলে আমরা ভুল শব্দ বলি? হ্যাঁ, কারণ ফ্যাসিজমের ওই টোটাল সংজ্ঞাটাই তো অনেকে জানে না, যে ওইভাবে জানতে হবে। ফ্যাসিজমের টোটাল মানে একটা থিম আছে, একটা বৈশিষ্ট্য আছে, মানে এমনি এমনি ফ্যাসিস্ট বিষয়টা হয় না। রেদার বলা যায় স্বৈরাচার, মানে স্বৈরাচ বা ডিক্টেটর বলা যায়, অথরিটারিয়ান, যে আমার উপরে তুমি কোনো কথাই বলতে পারবে না, এই টাইপের যে বিষয়গুলো, তো ওইটা ইন্ডিকেট করা যেতে পারে। বাট ফ্যাসিস্ট টোটালি ডিফারেন্ট একটা বিষয়, যে ইকোনমিক ভাবে কোলাপস করে। আমাদের এখানে তো ওইভাবে পুঁজি গড়ে উঠছে কিনা এটাও একটা সন্দেহ। তো গরিব আমরা তো এমনি মানে কি বলে সাম্রাজ্যবাদ, এটার কি বলা যায়, যে উপনিবেশ ধরা যায়। তো ওই হিসেবে তো আমরা আসলে করতে পারবো না, কারণ যারা ক্যাপিটালিস্ট বা যারা ওইটা আছে তাদের ভিতরে যুদ্ধ ফাইট হয়। হ্যাঁ, তাহলে আবার ওই জায়গায় আসি, মানুষ কি বাই নেচার ডিক্টেটর বা ফ্যাসিস্ট, নাকি মানুষের মধ্যে আসলেই ওই আরেকজনকে সাথ দেয়া বা ওই যে কি যেন বলে না, মুক্ত চর্চা, বাক স্বাধীনতা, হাবিজাবি,
এই ব্যাপারগুলো কি আসলেই মানুষের মধ্যে আছে নাকি মানুষ আসলে ওইরকম হইতে চায়, মানে ওইটা মানুষের একটা কল্পিত স্টেট? হ্যাঁ, এখানে কিছু কমপ্লেক্সিটি আছে। আর এক অর্থে এটার সাথে নিচ্ছের ওই ব্যাপারটা তখন চলে আসে যে ইন্ডিভিজুয়াল যে প্রাইডটা, যে এখন ইন্ডিভিজুয়াল প্রাইড রাখতে গেলে দেখা যায় যে একটা হায়ারার্কি কিন্তু চলে আসে, এবং নিচ্ছের এটাই তো মানে করছে আর কি, এটারই সাপোর্ট দিয়ে গেছে যে সবকিছু সমান, ইকুয়ালিটি, ফেয়ারনেস, ডেমোক্রেটাইজেশন, এগুলো আর প্লেটো তো গণতন্ত্রকে তো পছন্দই করে নাই প্রথমত, কারণ সবার বুদ্ধি একরকম হবে না। সে ওই অভিজাততন্ত্রের কথাই বলছে। নিশ্চয় কাইন্ড অফ অভিজাত, মানে একটা রাজকীয় একটা ভাব আছে তার ভিতরে, যে না সবকিছু হাই কোয়ালিটিফুল থাকতে হবে এবং ইন্ডিভিজুয়াল বিষয়টাকে করতে হবে। সো ওই হিসেবে দেখা যায় যে কিছু অর্থে মানুষের ভিতরে ওই স্বৈরাচারী অর্থ, মানে স্বৈরাচার হইতে পারে, সে ডিকটেট করতেছে একটা ভালো দিকে। সো এইটাও কাজ হইতে পারে। সবার ব্রেন তো একভাবে কাজ করবে না। সে যেই রোলে অভ্যস্ত, সে যদি ওই রোলটা ফুলফিল করে, আর আমি যদি আমার রোলে অভ্যস্ত, তো ওই হিসেবে কাজ করা যায়। এখন এখানে ইউনিকনেস ব্যাপারটা কাজ করতে পারে, যে তুমি তোমার মতো করে ইউনিক থাকবে, আমি আমার মতো করে ইউনিক থাকবো। তো আমাদের ভিতরে কম্প্যারিজন বা কম্পারেবল বিষয়টা হবে না। যেমন আমি যদি রবীন্দ্রনাথ আর আইনস্টাইনকে বলি, রবীন্দ্রনাথ যেমন, আমি আইনস্টাইনের কবিতা পড়ছি, হ্যাঁ, বা কবিতা বা কি চূড়ান্ত লেভেলের অখাদ্য, একদমই হয় না জিনিসগুলা, কিন্তু তার তো কবিতা লেখার কথাও না অ্যাকচুয়ালি। আর রবীন্দ্রনাথ যদি এখন আইনস্টাইনের মতো যে যদি ওইটা করতে যায়, তাহলে তো হবে না জিনিসটা। কিন্তু দুইজন কিন্তু দুই ফিল্ডে ঠিকঠাক আছে, দুই ফিল্ডের রাজা। আবার দুইজন যদি একটু কোলাপস, মানে একটু অদল বদল করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে ওই জায়গায় যে তার আর কোনো কিছু থাকতেছে না ব্যাপারগুলা। তো এখন যদি আইনস্টাইন এসে যদি রবীন্দ্রনাথের কবিতা নিয়ে যদি একটা সমালোচনা করে, ঠিক আছে, তখন তো রবীন্দ্রনাথ তো এখানে ডিক্টেটর হয়ে যেতে পারে। তুমি সমালোচনার কে ভাই? তুমি কয়দিন পরিশ্রম করছো এইটার পিছনে, বা কি ইনভেস্ট করছো, কি স্যাক্রিফাইস করছো? তুমি তো কিছু করো নাই। তো এই জায়গায় যে সে একটা চাপানো দিতেই পারে। হ্যাঁ, কিন্তু আমার ওই অভিজাততন্ত্রের, মানে কোয়ালিটি বেস অভিজাততন্ত্রের বিরুদ্ধে আমার যেটা প্রধান সমস্যা, সেটা হলো যে মানুষকে টাকা বা ক্ষমতার ভিত্তিতে, যখন কোন একজন ধনিক ব্যক্তি যখন টাকার ভিত্তিতে আর একজনকে অপমান করে, একজন ক্ষমতাবান যখন একজন মানে ক্ষমতাহীন মানুষকে ক্ষমতার কারণে এক্সপ্লয়েট করে, একইভাবে একজন ইন্টেলেকচুয়াল যখন একটা লেস ইন্টেলেকচুয়াল পিপলকে আন্ডার এস্টিমেট করে, এগুলোর মধ্যে আসলে কি কোনো প্রকৃতিগত পার্থক্য আছে? একই তো, যদি তাই একই যদি না হয়, তাহলে আলাদা করে ইন্টেলেকচুয়ালিটিকে এত হাই রেট করাটা কি আসলে এটাও আর এক ধরনের কোনো কিনা এক্সপ্লয়টেশন, বা আর এক ধরনের কোনো বৈষম্য কিনা? হ্যাঁ, এখানে বৈষম্য আমার কাছে, মানে ইনে হয়তো দেখা যায় যে বৈষম্যটা হয়, কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল, আমি যদি প্রকৃত অর্থে ইন্ডিভিজুয়াল হই, মানে ইন্ডিভিজুয়াল ওই জিনিসটা লালন করি, তাহলে সবার ভিতরে রেসপেক্টটা আমার খুব ভাইটাল রোল প্লে করবে। কারণ আমার কাছে খুব টাকা আছে, আমার খুব ক্ষমতা আছে, বা ক্ষমতা এটা বাদ দিলাম, এটা তো আর একটা পর্যায়ে যায়। যদি বলে যে আমার খুব বুদ্ধি আছে, বা আমি অনেক পড়াশোনা করছি, অনেক আমার জ্ঞান ট্যান হয়ে গেছে, তো তখন আমি যদি কাউকে যারে পাই তারই, আমার থেকে নিচেই বলি, বা যাকেই আমি পাই তাকে যদি আমি মানে অশ্রদ্ধা করি, তার ভিতরে যে ইন্ডিভিজুয়ালিটি যে পোটেনশিয়াল আছে, ওইটাকে যদি আমি সম্মান দিতে না জানি বা একটা স্কোপ দিতে না জানি, তখন আমার মনে হইতেছে এই জায়গাটা আসলে একটা রং করা হইতেছে। মানে এটা তো অ্যাকচুয়ালি উচিত না। এখন ক্ষেত্র বিশেষে যদি আমার জিনিসের উপর উইরা এসে যদি আমাকে খুবই টন্টিং করা শুরু করে, তখন হয়তো আমি একটু বিরক্ত হব যে ভাই তুমি এটা নিয়ে আসলে কেন করতেছো, তুমি তো সমালোচনাটা ওইভাবে করতেছো না। আর আসলে কিন্তু বাস্তবে কিন্তু এটাই হয়, সমালোচনা করার সময় সে ওই ব্যক্তির মানে যে ওই ফিল্ডটা সম্বন্ধে ন্যূনতম কিছু রাখে না, মানে একটা ভাষা একটা ধারণাও রাখে না, কিন্তু সে ডাইরেক্ট ব্যক্তিগত অ্যাটাক দিয়ে দিবে, আক্রমণ করে যে ভাই আপনি তো এটা হয়ই নাই, আপনি তো এটা পারেনি নাই। তো এই সমালোচনাগুলোও তো আবার মানে গ্রাহ্যের ভিতরে আনা যায় না আসলে। তখন তো দেখা যায় যে একটা রিয়াকশন বের হয়েই যেতে পারে। আমার কাছে মনে হয় যে যদি আমার ইন্টেলেকচুয়ালিটি ওইরকম, আমি যদি পড়াশোনা জানা থাকিও, তো যে কাউকেই হোক আমার মানে ওই ব্যক্তিগত রেসপেক্টটা আমার ডিসরেসপেক্ট করা উচিত না, এটা আমার কাছে মনে হয়। ওভারম্যানের যে আইডিয়াটা, ওভারম্যানের আইডিয়াকে যদি বলা হয়, তাহলে সব মানুষ সমান, এই থিওরিটা তখন আবার বাতিল হয়ে যায়। কিন্তু এলন মাস্ক বা মনে করো যে এই ম্যাক্সওয়েল বা রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি ওভারম্যান নাকি এরা নর্মাল ম্যান? মানে ওভারম্যান আর নর্মাল ম্যানের মধ্যে তাহলে পার্থক্য সূচক ফ্যাক্টরটা কি? এলন মাস্ককে কি আমরা একজন ওভারম্যান বলবো?
এখানে ওভারম্যানের থিওরিতে যে ব্যাপারটা মানে যে দুর্ঘটনাটা ঘটছে এই দুর্ঘটনাটা আবার খুব সুন্দরভাবে সামাল দিছে। আর মানে ভারতীয় মিস্টিকই ধরা যায় ওশো এসে খুব সুন্দর একটা ভাষাগত একটা দিয়ে জিনিসটাকে নিউট্রালাইজ করছে। সেটা হলো যে নিচ্ছে যখন ওভারম্যানের কথা বলছে তখন এখানে দেখা যায় যে একটা খুব মেগালোম্যানিয়াক একটা ব্যাপার থাকে, যে মানে খুব মানে লাফালাফি করতেছে, আমাকে ওভারম্যান হইতে হবে, সুপারম্যান ছিঁড়ে ফিরে ফালাইতে হবে এরকম। তো এখানে যে হয় কি যে ব্যক্তির ভিতরে একটা মেসায়া সিনড্রোম ক্রিয়েট হয়, যে আমি এমন একটা পর্যায়ে চলে যাবো ওখানে আমি পুরো গড হয়ে গেছি জিনিসটা। তো এখানে দেখা যায় যে মানুষের যে ভালনারেবল যে বিষয়টা আছে, তার যে অসহায়ত্ব উইকনেসের জায়গা আছে, এটাকে ওইরকম অ্যাড্রেস করা হইতেছে না জিনিসগুলোর জন্য। সো এই জায়গায় এসে তখন ওশো যে জিনিসটা সুন্দর মানে করছে, তার 2টা বই আছে আর কি, জরথুস্ট্রা গড ক্যান ড্যান্স, তুমি তো অনুবাদও করছো। হ্যাঁ, তো ওইখানে লাফিং প্রফেট, তো তার যে নিটশের ইন্টারপ্রিটেশন বা ডিসকোর্স খুব দুর্দান্ত লেভেলের করছে। তো ওইখানে সে বলতেছে যে নিটশে যেটা করছে সুপারম্যান বলে যে একটা হাইট ক্রিয়েট করে দিয়েছে, আমি ওইটাকে নিউম্যান আনলাম, নিউম্যান করে জিনিসটাকে নিউট্রালাইজ করে দিলাম, যে না তো তুমি সুপিরিয়র না তো তুমি ইনফিরিয়র, তুমি জাস্ট নর্মাল হিউম্যান বিইং, সাধারণ। তোমার এখন আর গডের কোনো নাই যে তা কাউকে তুমি একটা বেদিতে বসায়া তুমি পূজা করবা কাউকে, এরকম কোনো সময় এই যুগ এখন না। এই যুগ হলো বন্ধুত্বের যুগ। কারণ দেখা গেছে যে মডার্নিটির কারণে আমরা একটা ইন্ডিভিজুয়াল যে একটা রাইট বা ইন্ডিভিজুয়ালিটি সম্পর্কে অনেক সচেতন হয়ে গেছি। এখন দেখা যায় সাধারণ মানুষের ভিতরেও দেখা যায় যে একটা ইন্ডিভিজুয়াল সেন্স কিন্তু কাজ করে। সো ওই জায়গায় এসে সেই গুরু শিষ্য পরম্পরা কিন্তু আর ওইভাবে কাজ করে না। তো এই জন্য দেখা যায় যে পরবর্তীতে নিচ্ছেও সম্পর্কের ক্ষেত্রে যায় কিন্তু বন্ধুত্বের আলাপ করে গেছে, যে আমি আসলে আমি গড হিসেবে কাউকে চাই না যে তোমাকে আমার পূজা করতে পারো, তুমি আমার পূজা করবা, আমি ফ্রেন্ড চাই। ফ্রেন্ড হইলে আগে পূর্ব শর্ত কোনো কিছু। তো এই জায়গায় এসে তিনি তখন ব্যাপারগুলোকে নিউট্রালাইজ করছে, যে নিউম্যানের কথা বলছে। তাহলে এলন মাস্ক টাইপ ক্যারেক্টার গুলো তাদেরকে আমরা তাহলে কি ধরনের ম্যান বলবো? যেমন এলন মাস্কের এখানে যদি আমি আসি, এলন মাস্ক কি করছে, সে তার যে কাজ করতেছে ওই কাজে সে দুর্দান্ত সফলতা অর্জন করছে, সে রিস্ক টেকিং করছে, অনেক মানে ফেনোমেনাল কাজ করে ফেলছে, স্পেস এক্স, তারপরে আরো কি কি হাবিজাবি আবিষ্কার দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে আর কি। তো এখন কথা হলো, কিন্তু সে যে পলিটিক্যাল যে স্ট্যান্ড পয়েন্ট, সে তো এখানে টোটালি একটা গান্ডু। তার যে উদ্ভট যে পলিটিক্যাল স্ট্যান্স থাকে, এই জায়গায় যে মানে আমি কোনো সেন্স মেক করতে পারি না। সে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে যে সাপোর্ট করতেছে, আর ডোনাল্ড ট্রাম্পের কারা সাপোর্ট করে? আমেরিকার ওই রিপাবলিকান কতগুলা যেসব আছে তারা যে সাপোর্ট করে দেয়। আর ডোনাল্ড ট্রাম্প তো 1 নম্বরে হলো ব্যবসায়ী, সে যেমনে পারে লুটপাট করবে, যে সে অনেক মধুর কথা বলবে, আমেরিকাকে রক্ষাটক হাবিজাবি করবে, কিন্তু দিন শেষে যে দেখা যাবে যে ওইখানকার যে মডারেট যে খ্রিস্টিয়ান আছে তাদের আর টাকা পয়সা, তারাই এইসব লুটপাট করবে দিন শেষে। তো তাই এলন মাস্ক এটার যে সাপোর্ট দিছে, কিন্তু তার যেই পিটার থিল বা আরো যারা আছে তারা কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অত দেয় না, তারা আবার কমলা হ্যারিসকে সাপোর্ট করছে। ওকে, সো কমলা হ্যারিসকে সাপোর্ট করলে তখন সে পলিটিক্যালি গান্ডু না? এটা না, এখন আমার যদি দৃষ্টিকোণ থেকে বলা যায় ডোনাল্ড ট্রাম্পও আমার হয় না, কমলা হ্যারিসকেও ওইভাবে হয় না। এখন হলো মন্দের ভালো হিসেবে যে বিষয়টা আছে, আমি এখন বুঝলাম যে আমি যেটা বোঝার চেষ্টা করতেছি যে ওভারম্যানের কি তাহলে কোনো লিমিটেশন থাকতে পারবে না? মানে ওভারম্যান আইডিয়াটাকে আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি মানে নিটশের জায়গা থেকে। আচ্ছা, নিটশের জায়গা থেকে নিটশে ওইভাবেই আর কি পোর্ট্রে করছে। এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো যে নিটশের ভিতর কিছু কমনীয় ব্যাপার ছিল, মানে নমনীয় বা একটু উইকনেসের ব্যাপার ছিল, যেমন তার হেলথগত কারণে সে অনেক সাফার করছে এটার কারণে। তো এইটার একটা রিয়াকশন হিসেবে তার ওভারম্যানের ওই আইডিয়াটা চলে আসতে পারে, যে দুর্বলতাটাকে ঢাকার জন্য সে একটা ওভারম্যানের একটা আইডিয়া সে করতেছে। এটা জাস্ট আমার একটা ইন্টারপ্রিটেশন, যে ব্যক্তি ইনফিরিয়র থাকে সে তখন সাডেনলি সে ওইটাকে কাভার আপ করার জন্য সে সুপার টাইপের বা সুপিরিয়র টাইপের ওইটা পোর্ট্রে করতেই পারে। তো এই ব্যাপারটাও চলে আসতে পারে, কিন্তু সে যখন স্টেট করতেছে যে না ওভারম্যান হইতে হবে, তো ওই লেখার ভিতরে ওই মোমেন্টে সে ওইটা জোরপূর্বকভাবে দেখাইতেছে। কিন্তু আমি মনে করি না যে একজন এই পৃথিবীতে একজন মানুষ সে ওইরকম লেভেলের মানে ইন্টেলেকচুয়াল কোয়ালিটি ওরকম হাবিজাবি করছে, তার কোনো উইকনেস থাকবে না। এবং দেখা গেছে যে আপনি যত মেধাবী বা যত হাবিজাবি মানে গ্রেট জিনিয়াস যাদেরই করেন, তাদের অনেকেরই সাইকোটিক সমস্যা ছিল। তারপরে অনেকেরই দেখা যায় যে রিলেশনশিপে যায় সে ধরা খেয়ে গেছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে টোটালি, মানে রিলেশনশিপের ক্ষেত্রে যায়। তো ওই জায়গায় উইকনেস তো আছেই।
আবার দেখেন নিউটনের ক্ষেত্রে যদি এটা আমি সবসময় অনেক অনেক ক্ষেত্রে বলি, নিউটন তো খুব ক্লাসিক্যাল মেকানিক্স ফিজিক্সের সে অনেক ক্যালকুলাস হাবিজাবি আবিষ্কার করে অনেক বিখ্যাত হয়ে গেছে, বা সে অনেক মেধার পরিচয় রাখছে, কিন্তু সেই স্টক মার্কেটে যা ধরা খাইছে, তার মানে কি দাঁড়াইলো যে সে, তাকে কি আমি গড বলে যদি আমি উপরে চড়াই দিই, তার মানে দুর্বলতা, ডেফিনেটলি তার দুর্বলতা থাকবে। তুমি প্রেমের যে কথাটা বললা, নিটশের লাইফেও তো লুসালমের যে ক্যারেক্টারটা, লুসালমেকে সে প্রেমের নিবেদন করছিল এবং প্রত্যাখ্যাত হইল, এবং তার যে ফ্রি স্পিরিট আইডিয়াটা, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিলের ফ্রি স্পিরিট যে আইডিয়াটা, এটা তো ধারণা করা হয় যে এটা আসলে লুসালমে থেকেই নেওয়া। তো লুসালমের প্রতি তার যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটাকে আসলে তুমি কীভাবে দেখো? মানে নিটশে কারো প্রেমে পড়তে পারে, এটা কি সাধারণ মানুষ করবে, নাকি দার্শনিকদের আসলে প্রেম টেম হয় না আসলে? হ্যাঁ, এখন এইটাই আসলে অনেকজনের মানে টিপিক্যাল যে ধারণা, সাধারণ মানুষের যে ধারণা যে দার্শনিকরা একটু কাঠখোট্টা হয়, তারা সারাদিন চিন্তা ভাবনা করে, অ্যানালিসিস এগুলো নিয়ে থাকে, এবং এতটা ড্রাই চিন্তা ভাবনা করে যে তাদের ভিতরে ওই রোমান্সের রসকষা থাকে না। ইভেন দেখা গেছে যে দার্শনিক কান্টের ক্ষেত্রে দেখা গেছে যে ওই প্রেম বিয়ের সাথে এরকম ভাবে হয় নাই, পছন্দ করছিল, বাট কান্ট তো তার শহরের বাইরে সারা জীবনে যায় না, তো সে একটা অন্য লেভেলেরই ছিল। বাট এই যে সাধারণ যে ধারণা যে না দার্শনিক মানে হবে যে তার বিয়ে শাদী করবে না, বা প্রেমে পড়বে না, বা এটা হবে না, এই জিনিসগুলো আসলে মানে একটু ওভার রেটেড মনে হয় আমার কাছে। এখন নিটশের সাথে লু সালমের যে ইন্টারাকশনটা হয়েছে, লু সালমের কাইন্ড অফ এরকম ধরনের একটা মানে স্ট্যান্ড পয়েন্ট ছিল, যেটা হলো তার বয়স ছিল 21 বছর, নিটশের বয়স ছিল ওই অনুযায়ী 37 বছর, গ্যাপ ছিল অনেক। এখন তার ভিতর মানে লু সালমের একটা বিষয় ছিল যে সে সবার সাথেই আর কি মিশবে, মানে ছেলেদের সাথেই, ইন্টেলেকচুয়াল যারা আছে তাদের সাথেই করবে, কিন্তু সে শুধু ইন্টেলেকচুয়াল রোমান্স করবে, ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলবে, মানে একটা আড্ডার মতো থাকবে, কিন্তু কোনো প্রেম ট্রেম তাদের ভিতরে কোনো সেক্স টেক্স এগুলো হবে না। হ্যাঁ, মানে কামরহিত যেই সম্পর্ক আছে। এখন কথা হইলো যে তার যেই দুইজন মানে পল রি, নিটশের বন্ধু, আর নিটশে, তো এখন ছেলে মেয়ে একসাথে যখন থাকে, পুরুষ থাকে, তখন তো একটা অ্যাট্রাকশন বা ইনফ্যাচুয়েশন তো কাজ করে ওই জায়গায়। তো এই জায়গায় যে তখন দেখা যায় যে শুরুতে তারা রাজি হয় যে একসাথে, আচ্ছা ঠিক আছে, 3 জন ভিয়েনায় একটা ঘর ভাড়া করে তারা থাকবে, ডিসকাশন করবে, এবং তাদের ভিতরে ডিসকাশনও হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু নিশ্চয়ই তো তারা পাত্তা দেয় নাই, নিশ্চয়ই তারা নেয় নাই, তাই না? হ্যাঁ, নিটশেকে তখন পরে পাত্তা দেয় নাই, যদিও শুরুর দিকে যখন প্রথম সেই ইটালির রোমে প্রথম যখন দেখে লু সালমকে, তখন বলে যে হোয়াট স্টার্স ব্রট আস হিয়ার, মানে কোন নক্ষত্র আমাদেরকে এইদিকে নিয়ে আসলো। তো আর ওই টাইমটাতে নিটশে আসলে নিজেও তার ফ্রেন্ড রিকে বলছিল যে আমার বয়স তো 30, এখন আমার বিয়ে শাদী করার জন্য একজনকে লাগবে, তো সেও সঙ্গী খুঁজতেছিল। তো দেখা গেল যে লু সালমের তো একজন ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল এবং অ্যারিস্টোক্র্যাট। লু সালমের টোটালি অনেক প্রিভিলেজ প্রাপ্ত ছিল, তার বাবা ছিল জার্মান বংশোদ্ভূত, এবং রাশিয়ার যেই জেনারেল ছিল, অনেক উচ্চ পদস্থ জেনারেল ছিল আর কি, তাদের ছিল 5 ভাই। ওই ভাইদের ভিতরেই বড় হয়েছে, বাবার অনেক স্নেহ পায়া বড় হয়েছে। তো ওইভাবে যে প্রিভিলেজ ছিল, এবং অনেক ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারও তার ভিতর ছিল। তো এটা দেখে নিটশের মনেও নিটশের তো একটা ধারণাই ছিল যে না, মানে রিলেশনশিপ হইলে ওইরকম হাই টাইপের কাউকে সে খুঁজতেছিল যে তার কমরেড হইতে পারবে, কম্প্যানিয়ন হইতে পারবে। তো নিটশে গুলা যায় শুরুর দিকে, কিন্তু লু সালমের ওই অদ্ভুত শর্ত যে না, ওই ধরনের জিনিসে যাব না, এমনি হলে ঠিক আছে। এখন তার মানে কি তাদের ভিতরে আসলে কিছু হয় নাই? এখন অনেকেই বলে যে তাদের ভিতর যে কিছু মোমেন্ট কাটছিল, সেই টটেনবার্গ যে বাগানে, টটেনবার্গের যে বাগান ছিল, তারপরে স্যাক্রামেন্টো, ইটালির যে স্যাক্রামেন্টোর যে পাহাড় ছিল, ওই পাহাড়ে যে তাদের ভিতর যে একটা সম্পর্ক, মানে তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টিমেসি ছিল বলতে চাচ্ছে। সেক্সুয়াল ইন্টিমেসি এটা নট শিওর, বাট লু সালমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা যে ওই পাহাড়ের ভিতর যে ওখানে মানে পল রি আর আপনার যে মাকে যে পিছনে ফেলে যে আপনারা দুজন যে গেছিলেন ওই পাহাড়ে, তো ওইখানে আপনাদের ভিতর কিছু হয় না, বা আপনারা কি কোনো কিস করেন নাই ভাই? তখন লু সালম আসলে কিছু বলে নাই,
তো এখন এখান থেকে এখন সে যে বলে না, এটা এখন কি ইন্ডিকেশন নেওয়া যেতে পারে এটা আসলে বলা যায় না। দেখা যায় এটা দেখা গেছে অনেক চিঠিতে দেখা গেছে লুইস আলমে বলতেছে তার হাতে নাকি চুমা টুমা খাইতো নিচ্ছে। তো এখন এরকম কিছু ব্যাপার আছে, এখন ওই ধরনের কিছু ইন্টিমেসি আছে এটা এটা শিওর না। তারপরে তো তবে নিচ্ছে যে জেনুইনলি তাকে একটা মানে বিয়ে করতে চাইছিল এটা শিওর। প্রথমবার পল রিয়ের মাধ্যমে চিঠি পাঠাইছিল, কিন্তু নিচের কাছে মনে হয়েছে যে পল রি ওটা ওইভাবে ডেলিভার করতে পারে নাই, কারণ পল রিও ওই একটু জেলাস ছিল কে কাকে পাবে আসলে, এমনি তো নারী পাওয়া যায় না, আবার ইন্টেলেকচুয়াল ওইরকম, সো ওইরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছিল দুজনের ভিতরে। হ্যাঁ, আমি গুগলে লুইস আলমকে নিয়ে যখন পড়তেছিলাম দেখলাম যে এই রি যখন তাকে প্রেমের প্রস্তাব দিল তাকে বললো যে চলো আমরা ভাই বোনের মতো একসাথে থাকা শুরু করি, ভাই বোনের মতো একসাথে থাকা শুরু করি। হ্যাঁ, এরকমই ছিল, যেটা তবে যদি একদিক দিয়ে চিন্তা করা এটা আসলে খুব ইনহিউম্যান হয়ে যায় আসলে, যে ভাই বোনের মতো থাকবে, একদিকে একজন আকাঙ্ক্ষায় জ্বলে পুরো মরতেছে আর তুমি প্রস্তাব দিতে যে ভাই বোনের মতো থাকবো। সো আর আমার মতো মনে হয় যে লুইস আলমেরও একটা ক্ষেত ছিল হয়তো বা, যে সে স্বাধীনভাবে চলে ফিরে বেড়াবে, পুরুষতন্ত্রকে সে, কিন্তু সে যখন 36 বছর বয়সে তার 22 বছর স্টুডেন্টের সাথে সেক্সুয়াল রিলেশনে জড়ালো, তো তখন তার ইন্টেলেকচুয়াল জিনিসটা তখন কিভাবে কাজ করলো? এই জায়গাটাতে এসে সবচেয়ে বেশি মানে আমি লুইস আলমের একটা বাংলায় অনুবাদ করছিল একজন, ওইটার বায়োগ্রাফিটা হ্যাঁ তারটা পড়তেছিলাম। সো এই জায়গাটা এসে আমি টোটালি আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে যে তোমার যদি প্রিন্সিপাল হয় যে না তুমি ইন্টেলেকচুয়াল ভাবে ব্রহ্মচর্য পালন করবা, যে তুমি আর কিছু করবা না, এবং তোমার কাছে যদি এটাও মনে হয়, আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করব, খুব ক্রিটিক্যাল পয়েন্ট এটা, সেটা হলো যে যখন লুইস আলমের 16 বছর ছিল, ওই 16 বছর বয়সে তিনি তার থেকে মানে 25 বছরের বড় একজন খ্রিস্টান হেনরি গিলট তার কাছে আর কি বিভিন্ন ধরনের জ্ঞান নিতে যায়। তো ওই হেনরি গিলট ছিল একজন ধর্মযাজক, মডার্ন ধর্মযাজক, মানে গতানুগতিক রক্ষণশীল না, ওপেন মাইন্ডেড, অনেক বিষয় জানাশোনা করা লোক। তো তার ওয়াইফ ছিল, 2টা কন্যা সন্তান ছিল। তো এরকম লোকের কাছে সে যেমন দীক্ষা নিতেছে, একে তো বয়স 16, তো 16 বছর বয়সে তখন এই হেনরি গিলট আর করতে পারে না, পড়াইতে সে তখন একটা শারীরিকভাবে তাকে হয়তো একটা ফোর্স করে ফেলে ওইভাবে। মানে রেপ করছিল না, রেপ করে না, মানে করতে নিছিল, বাট ওখান থেকে সে বের হয়ে আসে। তো এইটা ট্রমা তার ভিতর কিন্তু ছিল, তো এই কমপ্লেক্সও লুইস আলমের ভিতর ছিল। কিন্তু লুইস আলম আবার হেনরি গিলটের যেই মুগ্ধতা ওইটাও ভুলতে পারে না, তাকে কিন্তু সে কবিতাও লিখছে। তো এখানে যে বোঝা যায় যে সে আকৃষ্ট ছিল হেনরি গিলটের প্রতি, কিন্তু একজন যার কাছে যে তার শিক্ষকের সাথে সে কিভাবে এইটাতে জড়াবে, এইটা নিয়ে তার মাথার ভিতরে একটা কমপ্লেক্স তৈরি হয়েছিল। যেমন আমার থেকে এত বছর বড় আর আমি যার কাছে শিখতেছি, এর সাথে যদি আবার এমনি জড়াই তাহলে আমি কি শিখবো না এটাই করবো, এটা নিয়ে তার ভিতরে একটা কমপ্লেক্স ইস্যু তৈরি হয়ে গেছিল। তো এই ঝামেলার কারণে এখন ছেলে মানুষ সবসময় ধরা খাবে এইটাতে, যেহেতু সে আগাইছে, ফার্স্টে ইনিশিয়েট করছে, তো দেখা যায় যে দোষী তারাই বলা যায়। আর মেয়ে মানুষের ভিতরে তো 2টা তো বাইনারি চলতেছে, তো ওইটা তো কেউ দেখবে না, দেখবে যে ছেলে মানুষের একটা হারামজাদা প্রকৃতির, ছেলে মানুষ যাই করবে, কিন্তু তার যে অ্যাট্রাকশন ছিল ওইটাও তো আবার ফালাই দেওয়া যায় না। আমি অবশ্যই ব্যাপারটাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি যখন আমি বইটা লিখতেছিলাম, যে নিটশের মনে করে একটা হাইট ছিল, ইন্টেলেকচুয়াল হাইট ছিল। তো লুইস আলমে যেটা হয়েছে, সে হয়তো মানে নিটশেকে তার চাইতে সুপিরিয়র ভাবার কারণে সে তখন নিটশের প্রস্তাবে রাজি হলে সেখানে তার একটা ফ্রিডম কম্প্রোমাইজ হওয়ার ব্যাপার ছিল। কিন্তু স্টুডেন্টটা যখন তাকে সবসময় এক ধরনের পূজা অর্চনা করতেছে এবং কন্টিনিউয়াসলি ফ্লার্ট করে যাচ্ছে, তখন আবার তার নিজেকে এক ধরনের গডডেস অনুভূতি হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে লুইস আলমের নার্সিসিস্টিক ডিসঅর্ডার ছিল। হ্যাঁ, কিছু অর্থে ওইরকমটা বলা যায়, নার্সিসিস্টিকই ছিল। বাট মানে এখানের এই যে তার যে পাস্ট ট্রমাটা, ছোটবেলার যে 16 বছরের ট্রমাটা, এবং 21 বছরের লাইনে এসে যখন নিচ্ছে থেকে প্রস্তাব দেয়, তখনও ওই কমপ্লেক্সটাই কাজ করে যে নিচ্ছে তো তার থেকে অনেক বড় বয়সে, 15 বছরের বড়। তো এত একজন বড়, নিজে তো 14 বছরের ছোট স্টুডেন্টের সাথে, হ্যাঁ ওটা তো পরে, ওটা আমি আসতেছি। তো ওই যে 15 বছর বয়সে বড়, এইটার একটা ফ্যাক্টর। এবং ওখানে আরেকটা মেজর রোল ছিল, সেটা হলো যে নিচ্ছের সাথে সে যদি একটা বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়ে যায়, বিয়ে শাদী করার পর একটা বাচ্চার একটা বিষয় থাকে না, তার তো 26 বছর বয়সে তো বিয়ে করছে। হ্যাঁ, এটার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এই জায়গাটায়। সো ওইসব চিন্তা ভাবনা কইরা সে হয়তো বা রাজি হয় নাই, আর সে
নিটশের তার কাছে আমি মানে তার যে লেখা আছে চিঠিপত্র, ওইখানে সে নিটশেকে এমন একটা পর্যায়ে সে মানে দেখছে যে নিটশে সে হাই চিন্তা করে সেইটাই করে, আর সে খুব মানে ফোর্সফুল, একদম ডিটারমাইন্ড, এরকম মানে খুব শার্প লোক। তো এই জন্য নিটশেকে বাদ দিয়া, স্লাইড করে বাদ দিয়ে সে পলরি, কারণ পলরির একটু সাদাসিধা, একটু মাইনা না, এগ্রিয়েবলনেস ছিল, কিন্তু নিটশের ভিতর তো এগ্রিয়েবলনেস ছিল না। সে যেটা আসে সেটা ঠাস ঠাস করে বলে দিত। তো এই জায়গায় মনে হয়েছে যে না, নিটশের সাথে ওইরকম সুবিধা করা যাবে না, ঠিক আছে পলরির সাথে সুবিধা করা যায়, ওকে একটু বাজায় রাখে জিনিসটা। কিন্তু দেখা যায়, কিন্তু অ্যাটলিস্ট শেষে যায় কি হয়েছে যে, আর এটাও একটা তাড়না কাজ করে থাকতে পারে যে এমন একজন ইন্টেলেকচুয়াল মানুষ সে প্রস্তাব দিতেছে আমি নাকচ করে দিই, এটা একটা আনন্দ হইতেও পারে। বাট আমার কাছে অনেকেই মেন রিজন দেখা গেল যে সে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করলে তার স্বাধীনতা কমপ্রোমাইজ হয়ে যাবে, এটার কারণে। সে তো বিয়ে করছে মাত্র 26 বছর বয়সে, তো বিয়ে করছে সে। এখন বিয়েটাও করছে অদ্ভুত লেভেলের বিয়ে। সেটা হলো যে কার্ল আন্দ্রেয়াস ছিল তার ওই হাজবেন্ড। এখন সে কি করছে যে লু সালোমে যদি বিয়ে না করে, সে লিটারেলি ছুরি নিয়ে তার বুকে বসাই দিচ্ছে, আর একটুর জন্য হার্ট টাচ করে নেই। ওটা হলে তো সে মারাই যেত, তো কোনোভাবে বাইচা যায়। তো এখন সে পড়ছে হলো ডিলেমার হতে, যেখান তাইলে তো এটা তো কিছু একটা বন্দোবস্ত, আমার জন্য একজন মরে যেতেছে, তো এত ঝামেলা। পরে বিয়েতে রাজি হয়। বিয়েটা হলো অদ্ভুত শর্ত যে বিয়ে শাদী করবে কিন্তু কোনো সেক্স হবে না বিয়ের ভিতরে। এটা কেমন ধরনের বিয়ে হলো জিনিসটা? এখন ওই যে হাজবেন্ড, মানে তার যে হাজবেন্ড ছিল, তার হাজবেন্ডের মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা ছোটবেলার ইমেজ, মানে 21 বছর বয়স ছিল তখন বা 26 বছর বয়স ছিল, হয়তো বা ধীরে ধীরে বিয়ে করলে হয়তো তার মত চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু মত তো আর চেঞ্জ হইলো না, তো হইলই না। লিটারেলি সে তো ওই দিকে জড়াইলই না, একই ঘরে থাকতেছে কিন্তু এইসব কিছু হইতেছে না। তার মানে বুঝে দেখেন যে হাজবেন্ডের ভিতর দিয়ে কি যাইতেছে। পরে তো সহ্য করতে না পারে, তো তার যে পরিচারিকা আছে, গৃহ পরিচারিকা, তার সাথে তো সে সেক্স করে। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টের সাথে তো সে তার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। হ্যাঁ, তো এটা তো পরে তার যখন 36 বছর বয়স, যখন মানে কি বলা যায়, এটারে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, মিল্ফ ক্যাটাগরিতে ফেলা যায়, ঠিক আছে, 36 বছর যখন বয়স, তখন সে রিলকে তো তার মুগ্ধ হয়ে লিখতেছে হয়তো বা। আর রিলকের পিছনে কারণ থাকতে পারে, তার একটা মাদার ফিগার বা কেয়ারের একটা অভাব ছিল, তো ওই অর্থে সে লিখতেছে, আবার ইন্টেলেকচুয়াল। তো এভাবে লিখতে 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 আর সে তখন অ্যালাউ করতো। এইটা যখন আমি পড়ি তখন আমি পুরো শক খেয়ে যাই এই ফেসটাতে এসে, যে এইটা আসলে কি হলো। আমি তো তখন ভাবছি আচ্ছা ঠিক আছে, খুব ডিটারমাইন্ড, তার ভিতরে একটা প্রিন্সিপাল আছে, সে ওইদিকে জড়াবে না, সেখানে নিরবিচ্ছিন্ন মানে জ্ঞান সাধনা করবে। তখন আমার পুরো বিভ্রম কাইটা যায় যে না, এ তো একদম পুরো সুইং করছে জিনিসটা, তার সাইকোলজি। আর করলি ভাই তুই নিচ্ছে বাদে তুই রিলকে কেন করা লাগবে জিনিসটা? নিচ্ছে তো ফার বেটার ছিল না। ওই যে রিলকে তো কবি হয়ে অনেক সুন্দর সুন্দর ফ্লার্টিং কথাবার্তা লিখছে। হ্যাঁ, নিচ্ছে তো আর ওটা লিখবে না। আবার নিচ্ছে কিন্তু অনেক সুন্দর কথাও লু সালোমে কিন্তু লিখছে। ইভেন তো দাজ স্পেক জরথুস্ট্রার যে আইডিয়াটা, তার ভিতর যে একটা এপিফানি যে ক্রিয়েট হয়েছে, ওইটা কিন্তু লু সালোমের কারণে হয়েছে। ওই একটা অপটিমিজমের যে একটা ছোঁয়া লু সালোমের ওই ফেসটাতে থাকা নিচ্ছে না, এটা আমি ফিল করি, কারণ আমি যে সপ্তমীকে ভেবে সিগনেচার স্মরণ এবং এই যে ডিটাচমেন্টের ডিপার্চার লিখছি, সো আমার সাথে তার কেসটাও তো লু সালোম টাইপেরই, সো আমি ব্যাপারটা ফিল করি। হ্যাঁ, এরকম ব্যাপারটা। সো লেখা নাই যে এমন না, লিখছে, কিন্তু লু সালোম হয়তো বা ওইভাবে করতে পারে নাই। আর রিলকে তো সে তার সাথে রোমান্টিক সময় কাটাইয়া তারপরে সেক্স টেক্স করে, তারপর তো তাকে মানে তার পাশে সে রাখতেছে, তার বাসায় এসে সে কাজ করে দিতেছে, রিলকে কাজ করতেছে, এই যে এটাতে হেল্প করতেছে তাকে, আবার সে ছেলের মতো কেয়ারও করতেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে কনসার্নিং বিষয় হলো যে আচ্ছা সবকিছু ঠিক হইলো, তার যে হাজবেন্ড এটা মোটেই জানে না যে এই কাজগুলো করছে, তার মানে ডেফিনেটলি চিটিং হইতেছে এই জায়গায়, জানাইতেছে না। তার মানে তাহলে তার হাজবেন্ড অ্যাটলিস্ট ইন্টিমেট তো হইতে পারতো তার হাজবেন্ডের সাথে ইন্টিমেট হয় নাই। তার হাজবেন্ড অন্যদিকে আবার আর এক গৃহ পরিচারিকার সাথে সেক্স করে বাচ্চা কাচ্চা তো করতেছে। এইটা নিয়ে আবার লু সালোমের মন খারাপ। তা আমার কাছে এই জায়গায় তো মন খারাপ করার কোনো কারণ নাই, তুমি তো না দিলে তো ওই লোক কই যাবে তখন। হ্যাঁ, তুমি যা বলতেছো ইউটিউবের লোকজন কিন্তু তোমার ধুয়ে দিবে। এই জিনিসটা তো মানে একটা কমপ্লিকেটেড একটা সম্পর্ক। তবে আমার কাছে এই কার্ল আন্দ্রেয়াসের যে পার্সপেক্টিভ থেকে এখানে আমার লু সালোমেকে আসলে ওইভাবে মনে হয়। বাট লু সালোমের আসলে মানে তার বিশেষত্বটা কি? তার কিনে তো এই ফ্রয়েড সহ আরো প্রায় 8-9 জন 10 জন তার প্রতি খুব অ্যাট্রাক্টেড ছিল। তো সে যে জায়গায় যাইতো সবাই তার প্রতি অ্যাট্রাক্টেড। মানে সে কি দেখতে খুব বিউটিফুল ছিল নাকি কি? আসলে দেখতে যে বিউটিফুল ছিল তার ভিতরে কিছু টম বয়েস ব্যাপার ছিল, মানে একটু ছেলে মেল ব্যাপার। মানে আমি গুগলে তার ছবি দেখছি, আমার
খুব স্পার্কিং কিছু লাগে না আর কি। ওটা আমারও লাগে না, মানে যেমন করে বলা হয়। এখন এটার একটা রিজন হইতে পারে যে ওই সময়টাতে তো মানে নারীরা ওইভাবেও মানে হয় না যে স্বাধীন বা ওইরকম একটা ধারণা। তো তখনও দেখা যায় যে তারা বেশিরভাগ গৃহস্থালী, ঘরবন্দি, ওই কাজ টাজ করতো, এই বাচ্চা কাচ্চা উৎপাদন করতো, এই ছিল তাদের জীবন। তো এর ভিতরে একজন অ্যারিস্টোক্রেটিক, পড়ালেখা করা ইন্টেলেকচুয়াল, সে কবিতাও লেখে, মানে উপন্যাসও লিখতেছে কিছু, তারপরে নানান অনেক বড় বড় ইন্টেলেকচুয়ালদের সাথে উঠা বসা, সবাই তার প্রতি আবার পাগল। তো এরকম নানা ধরনের ইফেক্ট মিলে তার একটা গ্ল্যামার তৈরি হয়ে যায়। তো যার কারণে সবাই দেখি যে তার প্রতি একটা ফলিন মানে এবং সে করে আর কি। এই ব্যাপারটা সে অবভিয়াসলি সে এনজয় করতো। তারপরে দেখা যায় সিগমুন্ড ফ্রয়েডেরই একটা স্টুডেন্টদের সাথে সে পাহাড়ে যে সে সেক্স করে ফেলাইতেছে। হ্যাঁ, বাট অন্যদিকে তার যে হাজবেন্ড, তার হাজবেন্ড মানে বঞ্চিত রয়ে গেছে জিনিসটা। সো এই ব্যাপারগুলা। আচ্ছা, লুস আলমের কথা এত বলতেছি কারণ হচ্ছে যে নিটশের যে মেন্টাল ব্রেকডাউন, ওই যে ঘোড়ার গলা ধরে কান্না, মেন্টাল ব্রেকডাউনের পেছনে লুস আলমের এই যে রিজেকশন, এই রিজেকশনকে একটা বড় কারণ হিসেবে ধরা হয়। সো এটা কি সত্যি নাকি এটাও মিথ? না, এটা মিথ্যা। এটা নিটশে এই ঘটনার কারণে এত পরিমাণ মানে নিটশে তো দুইটা ফেজ নিটশের জীবনে। এক হলো লুস আলমে আসার আগে, আর একটা হলো লুস আলমে আসার পরে। লুস আলমে আসার আগে নিটশের যে হিউম্যান অল টু হিউম্যান বইটাতে, ওখানে তিনি প্রো ফেমিনিস্ট ছিলেন। মানে নারীদের নিয়ে এত হাই থট, চিন্তা ভাবনা, নারীরা এরকম, নারীরা ওইরকম হওয়া উচিত। তো তার অনেক হাই থট ছিল নারীদেরকে নিয়ে। লুস আলমের পরে তিনি চিঠিতে লুস আলমকে একদম মানে ডি গ্রেড টাইপের কথাবার্তা, স্লাট শেমিং টাইপের পর্যন্ত কথাবার্তা বলছে। কিছু চিঠি আমার পাঠায়ও তো। হ্যাঁ, মানে চিঠি আছে কিছু ওরকম মানে বলছে। কিছু চিঠি আমার পাঠায়ও। হ্যাঁ, পাঠাবো না চিঠি, ওটা খুঁজে বের করে চিঠি পাঠাতে আজকালের মধ্যেই পাঠায়ও। জুলিয়ান ইয়ং নামে একজন আছে, নিটশে বায়োগ্রাফি নিয়ে লিখছে চিঠিগুলো ওইখানে। তো আপনাকে ভিডিও পাঠানো যায়, ভিডিওতে ওখানে ওই উক্তি এগুলো আছে, এগুলা তো নানা ধরনের কথাবার্তাগুলা তখন লেখে। বাট এখানে এসে অনেকেই করে যে এই কথাবার্তাগুলো, যেমন অনেক পুরুষ মানুষ আছে নারীদের কাছে মানে প্রেম নিবেদন করতে যায়, রিজেকশন খায়া তারপরে অন্য নারীদেরকে দোষারোপ করা শুরু করে, এরকম ব্যাপার স্যাপার আছে। সো নিটশের ক্ষেত্রেও হয়েছে, বাট নিটশে এটাকে ওই জেনারেলি মিন করতে মানা করছে। সেটা হলো এটা তার ব্যক্তিগত একটা মানে বেদনা, যে বেদনার কারণে এবং তার কিছু শারীরিক ত্রুটি বা যে অসুখ, ওইটার কারণেও তিনি তখন পরে আফিম নেওয়া শুরু করে, হাসিশও নেয়, তারপরে আরও যত সব কি ক্লোরিফাইড ব্রোমিড নামে এইগুলো নানা ধরনের এই দ্রব্যগুলা নেয় আর কি, কিছুটা স্বাস্থ্যগত কারণ আর কিছুটা মেন্টাল ওই জিনিসগুলা কোপ আপ করানোর জন্য। তারপরে লুস আলমকে বলে রিজেকশন করে। এখন এটা নাকি অনেক কিছু সাইন্টিফিক গবেষণাও আছে যে রিজেকশন হইলে নাকি ব্রেন টিস্যু পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে, এরকম ধরনের। এখন কিন্তু লুস আলম যদি তাকে অ্যাকসেপ্ট করতো তাহলে কি আমরা বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল বইটা পাইতাম? লুস আলমকে অ্যাকসেপ্ট করলে হয়তো বা কাহিনী অন্য ধরনের হইতে পারতো, হয়তো বা কিছু অপটিমিজম আমি হয়তো বা আরো বেশি দেখা জানো। মানে আমি সবসময় চিন্তা করি যে সপ্তমী যদি আমার প্রতি ইন্টারেস্ট দেখাইতো তাহলে সিগনেচার স্মরণ বইটা কি এত এরকম হইতো, বা ডিটাচমেন্ট ডিপার্চার বইটা কি এরকম হইতো? আমার তো নয় সপ্তমী আমাকে রিজেক্ট করে দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় উপকার করছে, যদিও এটা প্রচন্ড মেন্টাল পেইন নিতে হয়েছে, বাট স্টিল এই যে তার কারণে যে এরকম এত ফ্যাসিনেটিং দুইটা বই লিখছে, এটা তো আমি আমার মনে করি যে এই রিজেকশনটা আমাকে আরো সমৃদ্ধ করছে। আপনার ক্ষেত্রে সমৃদ্ধ করছে নিটশের ক্ষেত্রেও ইন এ ওয়ে করছে, কিন্তু তার হয়তো বা একটু একটা ডার্ক, মানে যে তার যে আগে যে প্রো ফেমিনিস্ট যে বয়ান ছিল ওইটা হয়তো বা একটু হয়েছে। যেমন একটা বিখ্যাত তো উক্তি আছে যে নারীদের কাছে গেলে তুমি চাবুক নিয়ে যায় আর কি, এরকম টাইপের কথাবার্তা। কিন্তু যারা নিটশেকে বাস্তবে দেখছে বা বাস্তবে লুস আলমে না আরো অনেক নারী ছিল কিন্তু তার আশেপাশে ইন্টেলেকচুয়াল, বলছে যে নিটশে বলতেছে এরকম, লিখতেছে এরকম জাস্ট ওই ইমোশনটা রিলিজ করার জন্য, কিন্তু সে অ্যাকচুয়ালি বাস্তবে ওরকম না। তার ভিতরে একটা মানে ফেমিনিন একটা কোয়ালিটি আছে, ওই ধরনের মানে আচরণ বা বিহেভিয়ার আছে। তো এখন কাহিনী হলো যে নিটশে যে এখন এরকম যে লিখতেছে বা এরকম একটা এখন রিজেকশনের ঠেলায় হয়তো বা সে এটা করতেছে, এবং এই জন্য সে বলছে যে আমাকে তুমি আমার এই কথাগুলা ব্যক্তিগত ইয়েতেই আমি নিতে বলবো, এটা আমি সবার উপরে খাটাইতেও চাই না। এবং এখান থেকে সে ধীরে ধীরে আর কি ওভারকাম করার চেষ্টা করতেছিল ওই টাইমে। আচ্ছা,
যদি এইখানে দেখি যে নিশ্চে কি নিজেকে ওভার এস্টিমেট করে ফেলছিল, যে মানে নিশ্চে এমন একটা জায়গায় চলে গেছে যে তাকে কেউ রিজেক্ট করতে পারে, সেই স্বাধীনতাটুকু সেই নারীর নাই, মানে এরকম কোনো ব্যাপার। মানে ধরো যে যদি আমি এই রুস আলমের কেসটাই ধরি, যে রুস আলমের সোজা কথা নিশ্চয় ভালো লাগে নাই, সে তাকে রিজেক্ট করে দিচ্ছে, এরপর তার 5টা ছেলেকে ভালো লাগছে, সে 5টা ছেলের সাথে গিয়ে সেক্স করছে, তাতে নিশ্চের সমস্যাটা কি? হ্যাঁ, মানে আমি নিশ্চয় আমাকে পছন্দ করবো, এটা কি ফর গ্রান্টেড না? এখন নিচে এটা হয়তোবা মানে এখন নিচে এরকম করে করছে কিনা এটা আসলে ভেগ, আসলে অতটা শিওর ওইভাবে বলা যায় না। এখন এক্ষেত্রে কার্ল ইয়ং এর একটা অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস হইতে পারে, যখন কেউ রিজেক্ট করে কোনো ছেলেকে, হ্যাঁ, যেমন জিম মরিসনের একটা আছে, সে বলে যে নারীদেরকে আসলে উইকেট মনে হয়, মানে একটা খারাপ বলে মনে হয় যখন আসলে সে বলে, সে মানা করে দেয়, আসলে এর আগে নারী ভালোই থাকে, ঠিক আছে? তো এই যে ইফেক্টটা, তো এই ক্ষেত্রে দেখা যায় যে রিজেকশনের একটা পেইন আছে, যন্ত্রণা আছে, ওই যন্ত্রণা থেকেই। আর এর পাশাপাশি আর একটা সাইকোঅ্যানালিটিক ব্যাপার হয় যে আমরা নিজেদের সেলফ সম্বন্ধে একটা ভালো ধারণা থাকে সবসময় মানুষের। তো কেউ যখন রিজেক্ট করে দেয়, বিশেষ করে অপোজিট জেন্ডার যখন রিজেক্ট করে দেয়, তখন ওই সেলফ স্টিমে একটা ধাক্কা লাগে যে তাহলে আমি কি এখনো ওরকম যথেষ্ট না, গুড এনাফ না, বা আমার কি কোনো সমস্যা আছে? এই যে উইকনেস বা এই যে টের পাওয়াটা যে আমাকে রিজেক্ট করে দিল, যে এরকম একটা যে সেলফ যে নাড়া খাওয়াটা, তো নিজের প্রতি একটা সেলফ লোডিং ইমোশন জাগ্রত হয়। কিন্তু যেহেতু আমি আমার নিজের সেলফকে অতটা দোষারোপ করতে পারবো না, বা আমি খারাপ মনে করতে চাই না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি ওটা অন্যের উপর প্রজেকশন করে ফেলতে পারি, যে আমার ভিতরে যেই খারাপ লাগাটা হইতেছে ওইটা আমি অন্যের উপর প্রজেকশন করে আমি একটা রিলিফ পাওয়ার চেষ্টা করতে, যে না আমি খারাপ না, ওই খারাপ, ও যে আমাকে রিজেক্ট করছে এটা ওর সমস্যা, ও এরকম, ও হলো মানে 12 পাতারি টাইপের লোক, এরকম হলে আমার সমস্যা কি? এটাই তো ওই মানে যে আমাকে যে রিজেকশন করে গেল, তো আমি যে এরকম চিন্তা ডিল করতে পারতেছি না। তাহলে যে সমস্ত ছেলে পেলে মানে প্রেমে ব্যর্থ হয়ে মদ গাঁজা খেয়ে ড্রিল হয়ে যায়, সেটার সাথে তাহলে নিশ্চয়ের পার্থক্যটা কোথায়? হ্যাঁ, তো এই জায়গাটাতে এসেই তখন ওই আমার ইউটিউবে একজন কমেন্ট করছিল আর কি, যে নিশ্চয় যে এত উবার মানুষের কথা বলে, মানে আপনার মতো করে কোশ্চেনটা ছিল যে উবার মানুষের যে কথা বলে, সে তাইলে এই মানে আফিম তারপরে এইগুলোতে সে কেন হইলো? তো সে ওইটা ইন্ডিকেট করছে যে তার মানে সে ওভার মানুষের কথা বলতে, তার মানে তার উইকনেস নাই। তো রিলেশনশিপের ক্ষেত্রে নিশ্চয়ই এই উইকনেসটা ধরা পড়ছে, আসলে সে আরো হয়তো বা বেটারভাবে ডিল করতে পারতো। এখন কি করার আছে আর, তার ভিতর তো ফিল হইতেছে, এটা তো অরিজিনাল ফিলিং, এবং সেই অরিজিনাল ফিলিংটা আসলে লিখছেও, প্রকাশও করছে ওইভাবে। সো এক্ষেত্রে তার দেখা যায় যে তার একটা অনেস্টি ছিল, তার হয়েছে ওরকম ফিল হয়েছে। এখন ওইটা আবার সে বলতেছে যে না আমি ধীরে ধীরে ওভারকামিং করার চেষ্টা করি, সে ওইটা নিয়ে আবার পইরা থাকে নাই। অনেক আছে না যে খাইছে একটা রিজেকশন, সারা জীবন ওইটা নিয়েই সে পড়ে গেছে, এটা ধীরে ধীরে এটা খুব আনহেলদি প্র্যাকটিস। রিজেকশন তো লাইফের একটা পার্ট, রিজেকশন হবে, আবার নতুন কাউকে পার্সু করবে, সমস্যা কি? হ্যাঁ, পরে অবশ্য নিশ্চয় এটা ধীরে ধীরে মানে ওটাকে অতিক্রম করে গেছে আর কি। মানে তার যে কিছু মোমেন্টে সে যে একটু ওই রকম কথাবার্তা বলছে, ওইটা নিয়ে এসে পড়া থাকে না, সেটাকে মানে ডেভেলপমেন্টাল একটা আকারে দিয়ে দিয়ে সামনে সামনে আগে আগে গেছে না। কারণ না হলে তো সে ওই পরে বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, তারপরে অ্যান্টি ক্রাইস্ট, তারপর উইল টু পাওয়ার, আরো যেসব বই আছে, টয়লেট অফ দ্য আইডলস, ওই টাইপের বইগুলো তো তার আর বের হইতো না জিনিসগুলো। সো এটা নিয়ে সে একটা ওয়ার্কআউট করছে। এটা আচ্ছা, নিশ্চয় তো একটু আইসোলেটেড টাইপ মানুষ ছিল, অ্যালিয়েনেটেড থাকতে পছন্দ করতো, সে তো খুব মানুষের সংস্পর্শে যাইতো না। সো তাইলে সে যে আইডিয়াগুলো দিত সেইগুলো সে আসলে কোন মানুষদের জন্য দিত বলে তোমার মনে হয়? কাদের জন্য এইগুলো প্রযোজ্য ছিল? আচ্ছা, এটা হলো নিটশের এই যে আইডিয়াগুলো, এই যে ইন্ডিভিজুয়াল যে বিষয়টা, এটার অনুপ্রেরণার পিছনে এমারসনের কথাটা অনেকেই উল্লেখ করে না, কিন্তু নিটশের এই অনুপ্রেরণার মানে এইসব কাজের পিছনে যে সে যে এত ইন্ডিভিজুয়াল করে, এটার পিছনে আমেরিকান লিটারেচারের যে ফাউন্ডিং ফাদার রালফ ওয়াল্ডো এমারসন এর অনেক বড় ভূমিকা আছে। নিটশে যখন 17 বছর বয়স ছিল, সে যখন ওই শুল্প ফোর্টা নামক একটা স্কুল ছিল, ওইখানে যখন ভর্তি হয়, তখন থেকেই 17 বছর বয়সে এমারসনের একটা বই সে সবসময় পকেটে রাখতো, এবং ওটা কন্টিনিউয়াসলি তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত 1889 সাল পর্যন্ত সে এটা মানে বহন করে নিয়ে যেত। যখন ট্রাভেল করতো ওই বইটা তার সাথে থাকতো। তো ওই
এই যে কবি মানে এমারসন কিন্তু একজন কবি এবং বলা যায় যে ফিলোসফার পোয়েট আর কি। তো তার একটা বড় প্রভাব নিশ্চয়ের ভিতর দেখা যায়। তো ওইখান থেকে সে আসলে ইন্ডিভিজুয়াল ব্যাপারটার প্রতি একটা ইন্ডিভিজুয়ালিটি বলেন, তারপর ওভারম্যানের যে আইডিয়া, এইসব জিনিসগুলো তাকে অনেক বড় মানে খুব প্রচন্ডভাবে ইন্সপায়ার করে। এবং এই যে নিচ্ছে যে মব মেন্টালিটি এগুলোকে যে পছন্দ করে না, এটাও তার ওই এমারসনের এর ভিতর থেকে সে ইন্সপায়ার হয়েছে আর কি। তো তার যেই ফিলোসফিটা ছিল আমার বলা যায় যে কিছুটা হলো সাবজেক্টিভলি তার যেই অভিজ্ঞতাগুলো হইতেছিল ওইটা সে রাইট ডাউন করে গেছে। যেমন সে সক্রেটিসকে সে মানে নাকচ করতেছে, তারপরে আপনার সক্রেটিসকে নাকচ কেন করতেছে, কি কারণ? সক্রেটিসকে এই করতেছে যে বুদ্ধি মানে রিজনকে সে অনেক বেশি গুরুত্ব দিছে সক্রেটিস, কিন্তু মানুষের ভিতর যে ইনটিউশন যে বিষয়টা আছে ওইটাকে সে ই করতেছে না। আর সে তো দায়ীও করছে সক্রেটিসকে এই কারণে যে গ্রিক ট্র্যাজেডির যে উৎপত্তি এটা সক্রেটিসের থেকেই শুরু হয়েছে। এর আগে সব জিনিস ভালো ছিল, আর্ট সবকিছু ঠিক ছিল, কিন্তু সক্রেটিসের পরের থেকেই জিনিসগুলো ডিজেনারেট হওয়া শুরু হয়েছে। তো এইভাবে সেই ব্যাপারগুলো ই করে সক্রেটিস বুদ্ধির উপর বেশি জোর দিয়ে ফেলেছে। যেখানে ইনটিউশনকেও একটা আমলে নেওয়া যেত ওইখানে সেই ব্যাপারগুলা আমলে ই করে নাই। তো এরকম ভাবে নানা ধরনের ভাবে সে ক্রিটিক করতেছে। তারপর তবে আমার কাছে এমারসনের কথাটা বললাম এই কারণে যে এটা অনেকে উল্লেখ করে না এমারসনের কথাটা। আর এমারসন হলো এমন একজন ব্যক্তি যাকে নিটশে অনেক সমীহ করছে, ওইরকম ভাবে ক্রিটিক করে নাই, ক্রিটিক করলেও খুব সফটলি ক্রিটিক হয়েছে। আর তার একটা লেখাই ছিল যে যখনই তিনি এমারসনের লেখাগুলো পড়তেন মনে হতো যে তিনি নিজের বাড়িতে অবস্থান করতেছে, মানে নিজের একটা প্রশান্তি, আত্মিক প্রশান্তি খুঁজে পেত। আচ্ছা, নিটশে তো দেখি প্রায় সবারই নিন্দা সমালোচনা করতেছে, কিন্তু নিটশের সমালোচনা করলে সেটা কি সে ভালোভাবে নিতে পারতো? সো নিটশে কি তাহলে কি বলে এক ধরনের লোয়ার কনফিডেন্সে ভোগ এবং পরশ্রীকাতর টাইপ মানুষ ছিল? মানে দুনিয়ার সবার প্রতি তার এত অভিযোগ কেন? মানে যখন তাকে কেউ সমালোচনা করতো সে যেমন একটা রিজেকশন হ্যান্ডেল করতে পারে নাই, সো এইটা তো তার চরিত্রের একটা পরশ্রীকাতরতার একটা পাওয়া যায় যে সে নিজেকে এমন একটা সুপারম্যান টাইপ মনে করতো, তার চাইতে কেউ কোনো বিষয়ে প্রজ্ঞা থাকতে পারে, তার চাইতে কেউ ট্যালেন্টেড থাকতে পারে, এরকম কোনো বিষয় হয়তো তার কি কাজ করতে বলে তোর মনে হয়েছে? হ্যাঁ, এটা হলো আপনার ইন্ডিভিজুয়ালিটির একটু বেশি চর্চা করে ফেলাইলে তখন ওই ব্যাপারটা চলে আসে। বাট আমার কাছে মনে হয় যে নিশ্চয় বাস্তব ব্যক্তি জীবন আর হলো লেখার ভিতরে সে অনেক বোস্টফুল, অনেক বিষয় সে ই করছে। তার স্টাইলই ছিল ওইরকম লেখা। আর নিটশেকে যে সমালোচনা করেন এই বিষয়টা এমনও না, যেমন নিটশের মানে সেই সমালোচনাটা সে কিভাবে নিচ্ছে সেটা আমি জানতে চাই। নিটশের সমালোচনা তো হতেই পারে, কিন্তু আমি বলতেছি সেই সমালোচনার প্রেক্ষিতে তার রেসপন্স বা রিয়াকশনটা সে কি স্পোর্টিং নিতে পারছে, এরকম কোনো এক্সাম্পল আছে কিনা? হ্যাঁ, যেমন বিশেষ করে তার যেই 26 বছর বয়সে যে বইটা লিখছে দ্য বার্থ অফ ট্র্যাজেডি, ওটা সমালোচনা তো সে নিজে মানে আত্মসমালোচনা নিজেও করছে। এবং তাকে যে আত্মসমালোচনা করা এটা একটা স্টাইল, কারণ হচ্ছে যে এটা করার মাধ্যমে আমি অন্যদেরকে সমালোচনা করার সুযোগটা কমায় দিচ্ছি এবং বলতেছে হ্যাঁ দেখো সে নিজে কত বড় ক্রিটিক করতেছে। এটা এক ধরনের সেলফ ডিফেন্স। হ্যাঁ, সেলফ ডিফেন্স। আমি নিজেই তো নিজের সমালোচনা করি, তা তুমি আর কি আসছো যে সমালোচনা করবা না? তাকে যেমন ওয়াগনার ছিল, রিচার্ড ওয়াগনারও তাকে কিছু বেশ সমালোচনা করছে কিছু ক্ষেত্রে। আবার ওটার কারণে আবার নিটশেও লিখছে যে না, রিচার্ড ওয়াগনারের সাথে সে একমত না। তখন তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায়, কারণ রিচার্ড ওয়াগনার ন্যাশনালিজমের পক্ষে চলে গেছে, আর ওই বয়সে যে নিটশে ন্যাশনালিজমের পক্ষে থাকে নাই। সে একটা ইউরোপিয়ান মানে প্যানথিস্টিক যে একটা বিষয় ছিল, মানে আমরা যদি এখন বলি ন্যাশনালিজম আর ইন্টারন্যাশনালিজম, সে ওই ইন্টারন্যাশনালিজম সেক্টরে আর কি ছিল, যে সে এত বিভক্তি চায় না, সে চাইছে সব মিলে একসাথে হয়ে একটা স্টেট গঠিত হোক। তো আমার কাছে মনে হয় যে নিটশে সমালোচনাও বেশ ভালোভাবেই নিয়েছে। আসলে এটা তার একটা স্টাইল বলা যায়, সে যে এইভাবে মানে সবকিছু ভাঙচুর করতেছে, ওটা একটা স্টাইল হয়। আর ওইটা ওই সময়ের জন্য খুব মানে ভেবাচাকা টাইপের মতো জিনিস ছিল, যে এইরকম ভাবে ফিউরিয়াসলি ওয়েস্টার্ন যে যিশু মোরালিটি, ক্রিশ্চিয়ান মোরালিটি থেকে সবকিছু যে সে মানে গুঁড়ো করে ফেলতেছে। কিন্তু ইউরোপিয়ান সোসাইটি তো অনেক আগে থেকে ইন্ডিভিজুয়ালিস্টই, মানে ওরা তো আর এই সাউথ এশিয়ার মতো ওই রকম কালেকটিভ স্টাইলে লাইফ লিড করা সেটা তো ইউরোপিয়ানরা করে না। তো সেইখানে আলাদা করে ইন্ডিভিজুয়ালিজম এত প্রমোট করার বা এত বলারই বা আসলে স্কোপটা কি ছিল, বা কেন প্রয়োজন পড়ে বলে তোমার মনে হয়?
হ্যাঁ ওইটা মানে ধরো বাংলাদেশে যদি কেউ ইন্ডিভিজুয়ালিস্ট কথা বলে, ইন্ডিয়ায় যদি কেউ ইন্ডিভিজুয়ালের কথা বলে, সেটা খুব টাফ, কারণ হচ্ছে আমরা এত ডেন্সলি পপুলেটেড একটা জায়গা, এখানে ইন্ডিভিজুয়ালি বাঁচাটা খুব কঠিন। কিন্তু ইউরোপে তো আগে থেকেই মানে ইন্ডিভিজুয়াল কালচার, এটা আলাদা করে এটা বলার সময়টা হলো ধরতে হবে যে 1844 সাল, মানে তখনও ওইভাবে মডার্ন ব্যাপারটা হয় নাই, মানে হইতেছিল আর কি, মানে ওইরকম যে জোয়ারটা মানে একদম ফুল ফ্লেজেডলি যে বিষয়টা ওইটাও তখনও হয় নাই, মানে ধীরে ধীরে হইতেছিল। তো ওই জায়গাটাতে তখনও চার্চের প্রভাবটা ছিল, অর্থোডক্সি ছিল, এবং নিটশে কিন্তু ছোটবেলা থেকে কিন্তু ওই জার্মান অর্থোডক্সি মানে আবহে কিন্তু বড় হয়েছে। এবং এটার আর একটা প্রমাণ হলো যে নিটশে যখন অনেকগুলা লিখছিল, মানে তার একটা বই লিখছিল, এটা জানি কি, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, এই যে ছাপতে ছিল না যে, ওটা তার নিজের যে প্রফেসর ছিল রিচেল, সেও পর্যন্ত এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে যে হয় নাই, কারণ এমন কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছে যেটা আসলে হজম করার মতো না। তো এই জন্য ছাপতেও গড়িমসি করতেছিল। পরে তো দেখা যায় যে নিজের টাকা দিয়েও নিশ্চয় বই ছাপাইতে হইতেছে। তো ওই হিসাবে আসলে ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এটা আবার একটু মানে বলা যায় একটু কারেজিয়াস বা একটু রেভলিউশনারি রিবেলিয়াস টাইপের কিছু বলা যেতে পারে। সবকিছু তো একটা মেয়াদ থাকে, এক সময় বিভিন্ন রাইটার হয়ে যায়, ইরিলিভেন্ট হয়ে যায়। তো এখনকার পৃথিবীতে নিটশে আসলে কতটা রিলিভেন্ট, বা 2050 সালে কি নিটশে রিলিভেন্ট থাকবে, নাকি নিটশে রিলিভেন্স আস্তে আস্তে কমে যাবে, বা নিটশে রিলিভেন্ট থাকাটা কি আসলে জরুরি কিনা? এই জায়গাটা এসে বলা যায় যে নিটশে একটা শূন্য গ্রাউন্ড তৈরি করছে, যেটাতে এসে অনেকেই, যেমন ধরেন যারা জীবনানন্দ দাশ পড়বে, বা একটা শূন্যতা ভাব, নিহিলিজম, যে একটা চিন্তা অর্থ খুঁজে পাইতেছে না, তো ওই জায়গাটাতে এসে দেখা যায় যে নিটশের একটা রিলেভেন্সি ক্রিয়েট করে অনেকেই আকৃষ্ট হইতেছে। হ্যাঁ, বেশ কিছুকাল ধরেই তো আসলে নিটশে আকৃষ্ট হইতেছে। আর তার যে উবারম্যানের ধারণা, ওইটা দিয়েও অনেকে আকৃষ্ট হইতেছে। তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নিটশের এই জায়গাটায় আমি যদি ফ্ল খুঁজে বের করি যে নিটশের আসলে ডেভেলপমেন্টে কোন জায়গায় হয়েছিল, তা আমার কাছে মনে হয় চিন্তা ভাবনা নিচ্ছে অনেক দুর্দান্ত করছে, কিছু মিস্টিসিজমের যে কিছু ব্যাপার বা ইনটুইটিভ যেই তার যে আইডিয়া, ওগুলোও সে লিখছে, ওইগুলোও সে উপস্থাপন করছে। কিন্তু সে আসলে ওই চূড়াটাতে, ওই ফেজটাতে সে আসলে কি করতে পারছে কিনা, এটা নিয়ে আমার একটা সন্দেহ আসলে আমার মানে আছে আর কি। কারণ দেখা যায় যে লেখার বলা এক জিনিস, আমি একটা আইডিয়া লিখলাম, লিখে ছড়াইলাম, কিন্তু আমি ব্যক্তি জীবনে ওইটা আমি কিভাবে চর্চা করতেছি বা ওইভাবে কিভাবে ধরে রাখতেছি, ওইটাও একটা মানে বিরাট বড় একটা বিষয় বলে আমার মনে হয়। কারণ দেখা যায় যে আমরা যদি ইস্টার্নের দিকে তাকাই, প্রাচ্যের ইয়েতে যদি তাকাই, ওখানে কিন্তু তেমন কিছু বলা না, ওইটা হলো খুব সাধারণ টাইপের একটা বিষয় থাকে, যে চর্চার একটা বিষয়ের ভিতর থাকে। তো নিটশে আমার কাছে মনে হয় যে নিটশে যদি প্রাচ্যে আসতো, হয়তো বা সে দেখতো যে না সবকিছু শূন্য হয়ে গেছে, সে হয়তো একটা ধ্যান সাধনার ভিতর ঢুকে যেতে পারতো। কিন্তু ওই সময়টাতে ওয়েস্টার্নে হয় কি যে এইগুলোকে তখন সাইকোলজিক্যালি ডায়াগনোসিস করা হয় যে সে পাগল হয়ে গেছে, তার মাথায় সমস্যা আছে, এইভাবে সে ডায়াগনোসিস বিষয়গুলো করা হয়। কিন্তু প্রাচ্যের ব্যাপারটা এরকম না। প্রাচ্যে এইসব পাগলদেরকেই আসলে খুঁজে বের করে যাদেরকে এখন ওই স্টেটে নেওয়া যেতে পারে। আর নিটশের ব্যাপারটা হলো যে অতিরিক্ত ইন্ডিভিজুয়াল হইলেও একটা ঝামেলা হয়, যে আমি সবসময় ইন্ডিভিজুয়াল আর কালেকটিভ এই দুইটাকে সমন্বয়ের পক্ষপাতী আসলে। কারণ অতি ইন্ডিভিজুয়াল হইলে দেখা যায় ওখানে স্বার্থপরতা, অতিমাত্রা আত্মকেন্দ্রিকতা এবং একটা সুপিরিয়র একটা ভাইব এটা চলে আসে, যেটা আসলে আমার মনে হয় না হেলদি। এই যে নার্সিসিস্টিক প্রবণতা, এটাও ওখান থেকে রাইজ আপ করে। এবং এখন তো মনে আরেকটা টার্ম আছে কি জানি, গড কমপ্লেক্স, মেসাই কমপ্লেক্স, হ্যাঁ এরকম ধরনের কমপ্লেক্স তৈরি হয়। সো এটা মনে হয় না অতটা হেলদি। মানুষের পক্ষে কি আসলে নিহিলিস্ট হওয়া সম্ভব? আমি তো অনেক অ্যানালাইসিস করে দেখেছি যাদেরকে আসলে আমি নিহিলিস্ট মনে করি, এরা বেশিরভাগ হচ্ছে কর্মস্পৃহা শূন্য মানুষ। তোমার কি মনে হয়, মানুষ কি নিহিলিস্ট হওয়া সম্ভব? আমি এটা নিয়ে তো অনেকেই বলি যে অনেকেই যখনই ধরেন আপনি একটা মতামত দিতেছেন, তো আপনি মতামত দিবেন যে হ্যাঁ জীবনে আমাদের এরকম একটু কিছু কাজ করা উচিত, কিছু অর্থ এগুলো আমাদের একটা গুড লাইফ লিড করা উচিত, বা একটা অর্থপূর্ণ একটা জীবনযাপন করা উচিত কাজকর্ম করে। কতজন আসে বলবে যে ভাই এইসব মতবাদ এসবের তো কোনো বেসই নাই, সবই তো শূন্য, সবই তো অর্থহীন, তো দরকার কি আর এইসব করে, আপনার নতুন কিছু বলতেছেন না, আপনারও কিছু হইতেছে না, তো এইসব কর্মটর্ম করে আসলে কিছুই নাই। তো আমার কাছে এই মন্তব্যগুলো না একদম মানে খুবই মানে ফালতু লাগে। কারণ আমি বলতেছি যখন যে জীবনটা অর্থহীন, জীবনটা শূন্য,
আমার ওই বলার মাধ্যমে তো জীবনটা কিন্তু কিছুটা পূর্ণ হয়ে যেতেছে এবং অর্থ ক্রিয়েট হয়ে যেতেছে। কারণ এই দুনিয়াতে আমি যদি বলি যে না আমি কাজ করবো না, আমি বসে থাকবো, সম্ভব না। আমি বসে থাকাটাও কাজ হইতেছে। আমি যখন বলতেছি অর্থহীন, ওই অর্থহীনটাও কিন্তু একটা অর্থ হয়ে যেতেছে, অর্থহীন অর্থ। সো আমার এখানে অর্থ আমি এড়াইতে পারবো না, আমি কর্ম এড়াইতে পারবো না। সো যারা ভাবতেছে যে না শূন্য বলে আমি সবকিছুকে একদম বাদ দিয়ে আমি খালি বসে থাকবো, আমার মনে হয় তারা চাইলে কালকে সুইসাইড করে ফেলাইতে পারে বা এখনই সুইসাইড করে ফেলাইতে পারে। যেহেতু তোমার কাছে কোনো মিনিং নেই, তুমি চলে যাও দুনিয়া থেকে, তোমার এখানে থাকার কি দরকার? হ্যাঁ, এখন কথা হলো এখন বলা যেতে পারে আমি সুইসাইডের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি না, তুমি চাইলেও দেখবে যে তুমি সুইসাইড করতে পারবে না। তোমার ভিতরে কিছু একটা আছে যে চায়, নিটশের কথা মতো যদি বলি উইল টু লিভ, যে চায় শত সাফারিং সত্ত্বেও একটা মিনিং ক্রিয়েট করে সে একটা জীবন লিড করতে চায়, কর্ম করতে চায়। এইটা আসলে আমার মনে হয় না ওইভাবে ডিনাই করা যায় আসলে। আচ্ছা, সো নিটশে যখন মারা গেল, মারা যাওয়ার আগে নিটশে নিজেকে কি হিসেবে দেখে গেছে বলে তোমার মনে হয়? মানে নিটশে কি যে মানুষটা হইতে চাইছিল সেই মানুষটা হয়ে মরতে পারছে, বা নিটশে কি আদৌ কিছু হইতে চাইছিল? নিটশে অ্যাসপিরেশন কি ছিল আসলে? নিটশের অ্যাসপিরেশন তো তার ওই লেখাপত্রের ভিতরে, নিটশের এই জায়গায় আসলে খুব একটা ভয়েডনেসের বিষয়ের ভিতরে, মানে ভয়েডনেসের ভিতর দিয়ে গেছে আসলে। তার যে ইটারনাল রিকারেন্সের যে ধারণাটা, তার কাছে মনে হয়েছে যে কালেকটিভলি, মানে একদম সামগ্রিকভাবে কখনোই আসলে আমরা যেইটা স্বপ্ন দেখতেছি ওইটাতে আসলে সম্ভব না। কারণ এটা একজন ইন্ডিভিজুয়াল ওইভাবে ম্যাচিওর হইয়া তৈরি হইতেই যে যত পরিমাণে স্ট্রাগল করতে হয়, একটা কষ্টের ভিতরে যাইতে হয়, একসাথে ওইভাবে টাইনা নেওয়া সম্ভব না। সো ওই ইউটোপিয়া নিচ্ছে বলছে যে এটা পসিবল না। তাহলে কি হবে? তাইলে এই উইল টু লিভ যা, বা এই যে অন্ধ যে প্রবৃত্তি আছে মানুষের ভিতর, যে ক্ষমতা অর্জন বা এই যে প্রক্রিয়েশন, মানুষ যে সৃষ্টি করবে, জন্ম দিবে, এটা আজীবন হইতেই থাকবে। কিছু কিছু মানুষ হয়তো বা 1-2 জন ওই হাইটে পৌঁছাবে, তার নানা সার্কামস্টেন্সের সুবিধা, তার নিজের উদ্যম, এগুলোর জন্য কিছু কিছু মানুষ যাবে। আর বাদ বাকি যে মানুষ আছে তারা সিরিয়ালে আসতে থাকবে, ওখান থেকে জন্ম হইতে থাকবে, পয়দা হইতে থাকবে, এইভাবে একটা সার্কেল বারবার এইভাবে ঘুরতে থাকবে। আমার কাছে মনে হয়েছে যে এটা কি আমি বলবো যে নিটশের কোনো ইউনিক আইডিয়া না, এখানে শোপেনহাওয়ারের কিছু অবদান আছে। শোপেনহাওয়ারের যে উইলের কথা বলে গেছে, আর শোপেনহাওয়ারের কথা যদি বলি, তার আইডিয়াও কি অতটা ইউনিক? ওর ইউনিক না, কারণ সে ধার করছে আবার উপনিষদ আর বুদ্ধের কাছ থেকে। তো উপনিষদেও এখন আছে যে সামসারা, যে হুইল, সংসার এইভাবেই চক্রাকারে যাইতে থাকবে, আর এখানে একটা প্লে হইতে থাকবে। এই প্লের ভিতর থেকে এক একজন এক একভাবে তার ক্যারেক্টার বিল্ড আপ করবে। এটা একটা নাটক চলতেছে, আসলে এটা একটা লীলা খেলা চলতেছে। তো এই ধারণাটা তখন দেখা যায় যে সনাতনী ধারণার ভিতর দিয়ে চলে যায়। নিটশে কি ক্রিয়েটিভ নাকি ডিলুশনাল? মানে ক্রিয়েটিভ এসেন্সে বলতেছি যে ক্রিয়েটিভ বললে নর্মালি আমরা সাধারণত কোনো কিছু মানে ফিকশন লেখা বা ওই ধরনের জিনিসপত্র একটা আলাদা জনার করতে পারি। আর ডিলুশনাল মানে হচ্ছে যে সে সবসময় যে জিনিসগুলো ক্রিয়েট করতেছে সেটা হয়তো সে কনসাসলিও করতেছে না, বা সে এক ধরনের অন্য একটা স্টেটের মধ্যে থেকে জিনিসগুলো ডিল করতেছে। তো তোমার থেকে কি মনে হয়, নিটশেকে কি আমরা একজন ক্রিয়েটিভ লোক বলতে পারি, লাইক এডগার অ্যালান পো বা জুল ভার্ন? তার দাজ স্পিক জরথুস্ট্র যদি আমি বিচারে আনি তাহলে বলা, এবং বিশেষ করে দ্য গে সায়েন্স, এই দুইটাতে যদি বিচার আনি তাহলে তাকে বলা যায় ইনটুইটিভ ক্রিয়েটিভনেস তার ভিতরে আছে। মানে কাইন্ড অফ তার যে লেখাগুলো একটু কাইন্ড অফ ওহি লেখার মতো করে তার ভিতরে যে ওহি নাজিলের মতো যে বের হইতেছে জিনিসগুলা, তো ওই জোনে না ঢুকলে তো আসলে ওইভাবে লেখা যায় না। আর যদি আমি এখন ধরি যে না ওই নিকোলা টেসলার মতো, যে সে যে পুরো ভিজুয়ালাইজ করে ফেলাইতেছে তার মাইন্ডের ভিতরে, একদম সে যেটা কল্পনা করতেছে সরাসরি সে দেখতে পাইতেছে, অন্য কেউ দেখতে পাইতেছে না, বা সে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাইতেছে, ওই হিসাবে আবার নিটশেকে ফেলানো যাবে না। নিটশে ওইভাবে করে নাই। নিটশেকে বলা যায় লিটারারি ক্রিয়েটিভ জিনিয়াস, কারণ সে ফিলোসফিক্যাল সিস্টেমিক ফিলোসফিক্যালি ওইরকম লেখে নাই। মানে একজন ফিলোসফার যে একটা সিস্টেম ক্রিয়েট করে, যে নানা ধরনের ক্ষেত্রগুলোকে ভাগ ভাগ করে কম্পার্টমেন্টালাইজ করে যে একটা লেখা লিখতে হয় ক্রিটিক্যালভাবে, ওইভাবে সে লেখে না। সে লেখছে কাইন্ড অফ একটা ইনটুইট থেকে, নিজের মতো করে, তার সাবজেক্টিভ। নিটশে তোমার কতটা প্রভাবিত করছে বা আদৌ প্রভাবিত করতে পারছে কিনা? নিটশে আমাকে বেশ ভালোভাবেই প্রভাবিত করছে, এটা আমি অস্বীকার করব না। কারণ নিটশের যে কিছু কিছু আইডিয়া, তার মানে বিশেষ করে তার এই আইডিয়াটা আমার ভালো লাগছে যে তোমার জীবনে যত পেইনই আসুক, যত দুঃখ যাতনা যত কিছুই আসুক, তারপরেও ওইটাকে বরণ করে নিয়ে তোমার যে আগায় যেতে হবে,
ওই জিনিসটা আমার কাছে খুব বেশি প্রভাব ফেলছে। মানে এই কথার মধ্যে নতুন কি আছে? এই কথা তো এই কিছু নাই, কি বলে সাউথ এশিয়ান অনেক স্কলারই বলছে। হ্যাঁ এইটা ওটাকে আমি নতুন হিসেবে দেখতেছি না, বাট বা ভিন্ন কোনো পার্সপেক্টিভ কি আছে এই কথার মধ্যে? মানে নিটশে যে স্টাইলে বলছে আর কি, যেমন আমর ফাতির কথা বলছে, যেমন নিয়তি কি করো, তো আমাদের এই জায়গায় তো নিয়তি নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা আছে যে, এবং আমি মনে করি যে নিটশের যে নিয়তির যে ধারণা, ওটা প্রাচ্যের যে দর্শনগুলো আছে ওখানে বেশ ভালোভাবে গভীরভাবে নিয়তির ধারণাগুলো চলে আসছে। আমি কাছে সবসময় একটা মানে একটা খটকা লাগতো যে নিচে মনে হয় যে যাইতে পারলো না, আমার কাছে এরকম মনে হয়েছে তার আইডিয়াগুলো। কারণ আমি যদি একটু গভীরভাবে যাই তখন দেখা যায় যে প্রাচ্যের যেই ধারণাগুলো আছে, যে টেক্সটগুলো উপনিষদ বলি, তারপরে আরও যেই চাইনিজ ফিলোসফারদেরও যদি আমি টানি, তারা জিনিসগুলো খুব সিম্পলি অথচ খুব ডিপভাবে টাচ করছে, যেটা আবার নিটশের ওইভাবে আমি পাই না। কিন্তু নিটশে অনেক লেখা লিখছে, কিন্তু আসে না যে একটা পড়লে যে খুব জোরে যে ধারণ করে যে একটা রিল্যাক্সেশনের দিবে, ওইটা আসলে ওইভাবে পাওয়া যায় না। কিন্তু কতগুলো টেক্সটে পাওয়া যায়, যেমন দ্য গে সায়েন্সের কতগুলো যে কোর্স আছে ওইগুলো পড়লে তো একদম পুরো ঘুরে ঢুকে যাওয়ার মতো। তো ওই জায়গা দিয়ে আবার দেখা যায় যে নিটশেকে আমার খুব পছন্দ হয়েছে, এবং নিটশেকে খুব ভালো লাগা শুরু হয়েছে আরেকটা কারণে। ডার্ক যে সিরিজটা ছিল ওইটা দেখছি, ওইটার সাথে নিটশের যে দ্য বিগিনিং ইজ দ্য এন্ড ইজ দ্য বিগিনিং, তো ওইখানে যে কনসেপ্টগুলো আনছে ওইটার কারণে ভালো লাগছে। আর আমার কাছে নিটশে ভালো লাগছিল ইটারনাল রিকারেন্সের ধারণার জন্য। ওখান থেকে আমার একটা জিনিস ক্লিয়ার হওয়া শুরু হয়েছে যে আমার নিজেরও এই ধরনের একটা মানে চিন্তা ভাবনা ছিল যে আসলেই কি কালেকটিভলি কি ওইভাবে মুক্ত হওয়া সম্ভব। তো এটা আমি অনেক দিন ধরে মিলানোর চেষ্টা করতেছি। সব জায়গায় দেখি যে 3%, 1%, 2% মানে এরকম একটা থাকে, আর বাদ বাকি সব মানুষ মিডিওকার হয়ে যায়। মানে তারা ওই রকম এইভাবে আসতে মানে মানে ওইভাবে ডেভেলপ হইতেছে না। তা আমি ভাবলাম যে যদি ডেভেলপ না হয়, এইভাবে 3%-এর খেলায় যদি চলে, তাহলে এটা আসলে কি? তো এটা নিয়ে আমার সবসময় ফ্যাসিনেশন কাজ করতে, যে তাহলে এইভাবে কি দুনিয়া চলতে থাকবে? তো তখন যা দেখলাম যে নিটশের ইটারনাল রিকারেন্স এইরকম ব্যাপারগুলো বলা হইতেছে। আজকের এই আলাপটাকে যদি আমি ধরি একজন দর্শকের পার্সপেক্টিভ থেকে, সেইটাকে নিটশের একটা ইন্ট্রোডাক্টরি, নিটশের সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি সেশন হিসেবে দেখবে, নাকি এইখানে আসলে এমন কোনো ইনসাইট আছে যেটা ধরো নিটশে বিষয়ক বইপত্রগুলোতে পাওয়া যাবে বলে মনে হয় না? মানে ইউনিক কোনো ইনসাইটকে আমাদের আজকে আলাপ থেকে পাওয়া গেছে বলে তোমার মনে হয়? ইউনিক আলাপ হলো যে নিটশেকে যেভাবে সচরাচর সবাই দেখে অভ্যস্ত না, মানে এখানে কিন্তু নিটশেকে নিয়ে কিছু ক্রিটিসিজমও করা হয়েছে। বেশিরভাগ জায়গায় দেখা যায় যে নিটশে যেভাবে একটা মানে হইহুল্লা টাইপের যে মানে আলাপ দেয় যে না সে ওরকম একটা মহৎ আইডল, তো আইডলটা কাইন্ড অফ আজকে একটু ভাঙা হয়েছে আমার যেটা মনে হয়। কারণ আমিও কিছু বলছি, এটা আমার অবজারভেশনের থেকে শুরুতে তো, এবং এটাই কি হওয়া উচিত নয় আমার এটাই মনে হয় যে, কারণ শোপেনহাওয়ার, নিটশে যদি শোপেনহাওয়ারের ফ্যান বয় হয়ে থাকে এবং পরে যে যদি শোপেনহাওয়ারকে সে ভাঙা চুরে ফলাইতে পারে, তাহলে নিটশেকে কেন ভাঙা যাবে না? আমারও এটা মনে হয়। আর আমার কাছে অনেক আগে থেকেই মনে হইতেছে যে নিটশের এই ফেসটা নিয়ে কেন এতক্ষণ ধরে পুরো থাকতে হবে। তো এই জন্য আমি আসলে অনেকগুলো ভিডিও বানাইছি নিটশেকে নিয়ে, যাতে নিটশেকে গেট ওভার মানে একে যেন বাদ দিয়ে করা যেতে পারে। আরও সামনে কি আছে, কারণ আরও সামনে তো অনেক কাজ বা আইডিয়া জেনারেশনের অনেক কিছু থাকতে পারে। সো আমার মনে হয় নিটশের আইডিয়া যদি সারপাস করা যেতে পারে, তাহলে হয়তো এটা নিটশেরকে একটা ট্রিবিউট দেওয়া হবে বলে আমি মনে করি। তো এই আলাপ আলোচনা এটাই হয়েছে যে নিটশের ব্যাপারে যা আপনি যে কতগুলো প্রশ্ন করলেন যে এটা আসলে তাকে কিছু করা যাবে না, সো ওই প্রফেটিক যে নিটশে ওইটা একটু ডাউন হয়ে আসছে, এবং এটা কিন্তু ভালো হয়েছে। কারণ এখন আর ওই প্রফেট আমরা চাই না, কারণ আমরা চাই যে পরস্পরের ভিতরে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং রেসপেক্ট। আসলে ঠিক আছে নাইম, তুমি বসো, শো শেষ করি। তোমার সাথে আবার অন্য কোনো টপিকে আবার একদিন বসবো। যেটা বলতেছিলাম সেই ইটারনাল রিকারেন্স, যেটা সেই মিলান কুন্ডেরার বই থেকে আমি জানছিলাম। এরপরে তো সেই রুসালমের সাথে যেহেতু আমার ব্যক্তি জীবনের কাহিনী মিলে আছে, এবং আমি নিজেও 2টা বই লিখছি আউট অফ রিজেকশন থেকে, ফলে নিশ্চয়ের এই ঘটনা থেকে আমি আসলে অনেক কিছু ইন্সপায়ার পাইছিলাম, এবং আমি মেন্টাল এনার্জি বুস্ট আপের ক্ষেত্রে নিশ্চয় আমাকে অবশ্যই হেল্প করছে, এবং আমার বেশ কিছু লেখাপত্রে তো নিশ্চয়ের একটা প্রভাব ছিলই, এবং আমি নিশ্চয়ের একজন প্রথম শ্রেণীর সমালোচকও। আমি নিশ্চয়ের অনেক ব্যাপারে অনেক ক্রিটিক করি। তারপরেও মানে নিশ্চয় একজন স্কলার ছিল, এবং সে যেহেতু রেগুলার জিনিসপত্রকে
সবসময় সমালোচনা করছে এবং সবসময় সে ম্যাসের বিপক্ষে ছিল। আমি অলওয়েজ ম্যাসের বিপক্ষে থাকার পছন্দ করি, কারণ ম্যাস খুব আমার কাছে ক্যাওটিক একটা আইডিয়া লাগে। সো সেই জায়গা থেকে নিশা তো অবশ্যই একজন ফ্যাসিনেটিং ক্যারেক্টার। সো নাইমের সাথে আমার আলাপ অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময়ই জমে, এবং আমার মনে পড়ে যে একবার আমরা সেই পডকাস্ট করার জন্য ঘিওরের একটা গ্রামে চলে গেছিলাম, বিলের ধারে বসে একটা পডকাস্ট করছিলাম মহাভারত নিয়ে। সো ওর সাথে আবার বসবো অন্য কোনো করার জন্য, এবং বাবুলের সাথে কন্টিনিউয়াসলি কোনো না কোনো টপিকে নতুন করে আলাপ হবে। সো সবাই ভালো থাকেন, আবার কখনো কথা হবে।